তো এর আগে আমরা নক্ষত্র নিয়ে বেশ কিছু পড়াশোনা করেছি, নক্ষত্রদের কারকত্ব কিছুটা বুঝবার চেষ্টা করেছি। কিন্তু নক্ষত্রদের কারকত্ব থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো নক্ষত্রদের পেছনে হিডেন বেদিক স্টোরি, অর্থাৎ যে সমস্ত বিশেষ গুণাবলী বা বিশেষ কিছু তথ্য যেগুলো নক্ষত্রদেরকে টোটালি ডিফার করে, আর নক্ষত্রগুলোকে বা নক্ষত্রগুলোর যে অধিপতি তাদের থেকে নক্ষত্রের কোয়ালিটি গুলোকে আলাদা। যেমন মৃগশিরষা, মৃগশিরষা নক্ষত্রটাকে আমরা দেখতে পাই শুক্র আর বুধের ঘরে। অর্থাৎ বৃষ রাশিতে শেষ হয় মৃগশিরষা, আর বৃষ রাশির শেষ, আর এদিকে বুধের মিথুন রাশি, সেই জায়গাটাতে মৃগশিরষা হচ্ছে। তাহলে এবার বুধের কিছু ক্যারেক্টারিস্টিক্স মৃগশিরষার মধ্যে আমরা আশা করতে পারি যে বুধের নক্ষত্র, সরি বুধের অধিপতিত্বে রয়েছে। এবার মৃগশিরার অধিপতি আবার মঙ্গল। তাহলে ক্ষেত্র অধিপতি হচ্ছে শুক্র, বুধ, আর মৃগশিরার নিজের অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে শুক্রের ঘরে মঙ্গলের অধিপতিত্বে মৃগশিরা নক্ষত্র, তার মধ্যে কিন্তু কিছুটা রোমান্টিকতা, কিছুটা ভালোবাসা, এই সমস্ত থাকতেই পারে। কিন্তু বেসিক্যালি মৃগশিরা নক্ষত্র বেশ উগ্র ক্রোধী প্রকৃতির নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে প্রচুর ব্যর্থতা, প্রচুর কষ্ট। মৃগশিরা নক্ষত্রের মানুষদের স্ট্রাগল প্রচুর মাত্রায়, ওরা স্ট্রাগল করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের দেবতা তিনি হচ্ছেন সোম বা চন্দ্র, মানে অধিপতি হচ্ছে মঙ্গল, কিন্তু দেবতা তিনি হচ্ছেন আবার চাঁদ। মৃগ অর্থাৎ হরিণ, হরিণের যে মুভমেন্ট, হরিণের যে গতি, সেইটা হচ্ছে ইন্ডিকেট করে মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রের সঙ্গে রাবণের মারিচ বধের একটা গল্প রয়েছে। রামচন্দ্র যখন ওই সীতা হরণে সীতার আহ কথায় সোনার হরিণ ধরতে চলেছিলেন, তখন মারিচ ছিল সেই সোনার হরিণ। এবং রামচন্দ্র সোনার হরিণ ধরতে গিয়েছিলেন বলেই সেখানে কিন্তু রাবণ তার কার্যসিদ্ধি করতে পারেন। তো এইখানে অনেকগুলো বিষয় লুকিয়ে আছে এই গল্পটার মধ্যে। প্রথম হচ্ছে কি এমন একটা কাজ যেটাতে রামচন্দ্রের মতন ভগবান তিনি ব্যর্থ হয়েছিলেন, ফলে আমরা ব্যর্থ হতেই পারি। ফলে এমন একটা চেষ্টা যেটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে গিয়ে অন্যদিকে ছুটতে গিয়ে নিজের কাজটাকে, মানে নিজের একটা প্রকৃত কাজ ছিল, স্বামীর প্রকৃত কাজ ছিল বউকে রক্ষা করা, সেই স্বামী বউয়ের বায়না মানতে গিয়ে সোনার হরিণ ধরতে গেছে, এবং সোনার হরিণ ধরতে গিয়ে সে হচ্ছে গিয়ে বউয়ের রক্ষণাবেক্ষণ ব্যাপারটাকে আর কি মিস করে ফেলেছে। এবার আমরা এটাকে ভাবতেই পারি যে এগুলোর মধ্যে অনেক বেশি আধ্যাত্মিক তাৎপর্য আছে। সেটা কিন্তু বেসিক যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে একটা কাজের জন্য আমি লটেড বা এমপ্লয়েড, কিন্তু আমি অন্য একটা কাজ করতে গেলাম, তাতে আমার এদিকের কাজটা নষ্ট হলো। অর্থাৎ একটা গুছানো জিনিস তৈরি করেছি, সেটা তৈরি করে আরেকটা কাজ করতে গিয়ে আমি গন্ডগোল করে ফেলি। তো আমার এক পরিচিত ভদ্রলোক, তিনি প্রথমে চাকরি করতেন। তো চাকরি করতে করতে তার মনে হলো আমি টাইপের কাজ করি। তো তিনি রাত্রিবেলা একটা টাইপরাইটার কিনে টাইপ করতে শুরু করলেন, প্রচুর টাইপ করছেন, কোম্পানিও খুব খুশি। এবার উনি টাইপরাইটারটাকে অফিসে নিয়ে চলে এলেন। কিছুদিন টাইপ করবার পরে অফিস ওনাকে একটা চিঠি দিল যে টাইপের কাজগুলো তুমি করছো, কিন্তু চাকরিটা তোমার আর থাকছে না। মানে টাইপের কাজটা তোমার কাছে থাকছে, টাইপ তুমি করতে পারো, কিন্তু আমাদের অফিসের এমপ্লয়ি আর তুমি থাকছো না। কি মজা, ভালো কথা। কিছুদিন পরে সে অপমানিত হয়ে চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে এলো, এসে একটা মাংসের দোকান করে। মাংসের দোকান চলছে খুব ভালো। তার মাংসের দোকান চলতে চলতে তার মনে হলো যে আমি তো অফ টাইমে একটু বাজির দোকান করি। এবার এই মাংসের দোকানের টাকা নিয়ে বাজির দোকান করলো। বাজির দোকানের 50% বাজি বিক্রি হলো, বাকি 50% বিক্রি হলো না। মাংসের দোকানের টাকা আটকে গেল। এবার মাংসের দোকানের এই টাকা আটকে যাওয়ার জন্য মাংসের দোকান বন্ধ হয়ে গেল। তারপরে সে একটা মুদিখানার দোকান খুলল। মুদিখানার দোকান খুলে ভাবলো যে মুদিখানার তো করছি, তাহলে আবার একবার বাজির দোকান করে দেখা যায়। আবার বাজির দোকান করলো। এবার এই বাজি কিনতে গিয়ে, বাজি কেনা, বাজি এর জন্য যে যাতায়াত, তাতে মুদির দোকানটা ছাড় পেতে লাগে। তো এরা হচ্ছে এই টাইপটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রের, প্রচন্ড উগ্র, চট জলদি মাথা গরম করে ফেলবার টেন্ডেন্সি এটা রয়েছে। চন্দ্র হচ্ছেন আমাদের শরীরের সমস্ত রকম পুষ্টি, বৃদ্ধি, সুস্থতা, যত্ন, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়ের কারক গ্রহ। আর মৃগশিরা নক্ষত্রের শেষ পার্টটা, যেটা শেষ 6 ডিগ্রি 40 মিনিট বায়ু রাশিতে আছে, এর ফলে এখানে শ্বাসক্রিয়ার সঙ্গে এর একটা অ্যাটাচমেন্ট রয়েছে।
কালপুরুষের তৃতীয় রাশি মিথুন, মিথুনের প্রথম নক্ষত্র মৃগশিরা। মানে এই যে শ্বাসবায়ু আমরা গ্রহণ করছি, আমাদের গলার মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের শরীরকে বিশুদ্ধ করছে। আপনারা জানবেন আমাদের এই গলায় যে চক্রটা আছে তার নাম হচ্ছে বিশুদ্ধ চক্র। তো গলার এই চক্রটাকে বিশুদ্ধ চক্র বলার মূল কারণ হচ্ছে এই গলা থেকে যে বাতাস প্রবেশ করে, সেই বাতাস সেটা আমাদের শরীরের রক্তকে বিশুদ্ধতর করে তোলে। যাই হোক, এর সঙ্গে সঙ্গে মৃগশিরা অধিপতি দেবতা চন্দ্র। চন্দ্রের রয়েছে উজ্জ্বল্য, চিক্কু, প্রচুর বিলাসিতা। এই সমস্ত বিষয়গুলো চন্দ্রের মধ্যে আমরা দেখতে পাই। এরপরে আমাদের ঋগ্বৈদিক তথ্য অনুসারে চন্দ্রের যে রথ তাকে টেনে নিয়ে যায় হরিণ জাতীয় প্রাণী। ওই ওগুলো কি যেন বলে, আমাদের সান্টা ক্লজের রথকে বলগা হরিণ। বলগা হরিণ জাতীয় প্রাণী। বলগা হরিণ। হ্যাঁ, সান্টা ক্লজের রথ টেনে নিয়ে যায়। ওগুলো স্লেজ এক গাড়ি। ধরনের রাজীব টাইপের প্রাণী। তো স্লেজ। যে নিয়ে যায় বাট দেখতে হরিণের মতোই। আচ্ছা, চন্দ্রের সঙ্গে আরেকটা কাহিনী রয়েছে, চন্দ্র রিলেটেড কাহিনী, এটা আপনারা জানেন। সেটা হচ্ছে বৃহস্পতির স্ত্রী ছিলেন তারা। তো তারাকে চন্দ্র বা তারা চন্দ্রকে প্রপোজ করার পরে তাদের একটি সন্তান হয়। সেই সন্তানটির নাম হচ্ছে বুধ। তাহলে বুধের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু খুব ভালো নয়, আর বুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক কিন্তু বিরাট ভালো, সেরকম একেবারেই নয়। তো সেই ক্ষেত্রে চন্দ্র, তার মধ্যে এই আহ স্ত্রী জাতির প্রতি আসক্তি, বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, এটা আমরা দেখতে পাই। রোহিণী এবং মৃগশীর্ষা, এই দুটো নক্ষত্রকে যদি আমরা দেখি পর পর পাশাপাশি, রোহিণী এবং নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশীর্ষা নক্ষত্র, এখানে আমরা একটা পুত্রপাত্রীর কম্বিনেশন দেখতে পাই। রোহিণী চন্দ্রের বউ, তারপরেই অধিপতি চন্দ্র। রোহিণী হচ্ছে চন্দ্রের প্রিয়তমা পত্নী, তার ঠিক পরেই চন্দ্রের অবস্থান। এখানে হাজবেন্ড ওয়াইফ এটাকে দেখতে পাওয়া যায়। তো এই মৃগশিরা নক্ষত্রের পর থেকে আমরা আস্তে আস্তে পরিণত অবস্থা উপলব্ধি করতে শুরু করি। যে সময় একটা পুরুষ বা একটা স্ত্রী তারা বিবাহ যোগ্য হয়ে ওঠেন, অর্থাৎ যে সময়ের পর থেকে সন্তান ধারণ এবং গ্রহণ করবার ক্ষমতা আসে, সেই বয়সটাকে নির্দেশ করে আমাদের মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্গশীর্ষ, বা মৃগ চলাচলের পথ, বা ঘোড়া চলাচলের পথ, বা এমন একটা চলাচলের পথ যেখান থেকে মুভ করা যায়। অর্থাৎ এই আহ যাতায়াত করবার একটা মুভমেন্ট, একটা রাস্তা, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই মৃগশীর্ষা নক্ষত্রে। ফলে এখানে গাড়ি, ফাস্ট মুভিং বাইক, হাই স্পিড, এই ব্যাপারগুলো এই মৃগশীর্ষা নক্ষত্রে দেখতে পাওয়া যায়। জীবনে আমাদের যে একটা গতি রয়েছে, একটা মুভমেন্ট রয়েছে, সেই মুভমেন্ট আমরা মৃগশীর্ষা নক্ষত্রে দেখতে পাই। এরা খেলাধুলা করতে ভালোবাসে, এরা তীব্র বুদ্ধিমান হয়ে থাকে, এরা ভীষণ সাবধানী। এই মানুষগুলো, মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা তর্কে পটু হয়ে থাকেন। এদের বক্তব্য দেওয়ার প্রবণতা অজবরদস্ত। এরা নিজেদেরকে নিয়ে থাকতে একটু ভালোবাসেন। এই মানুষগুলো সহকর্মীদের কাছ থেকে ভীষণ প্রিয় হয়ে থাকেন। এদের সহকর্মীদের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা খুব বেশি দেখতে পাওয়া যায়। বাদ্যযন্ত্র, মিউজিক, আর্ট, ডান্স, এই বিষয়গুলো মৃগশিরা নক্ষত্রের মানুষরা ভীষণ পছন্দ করেন। এবং একটু ওই কন্ট্রোল টাইপের বাজনা, যে ধুম 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 মৃদঙ্গ টাইপের বাজনা, সেগুলো এরা বেশি পছন্দ করে থাকেন। মৃগশিরা নক্ষত্র সম্পদ, বস্ত্র, ফল মূল, সমুদ্রজাত পদার্থ, বনবাসী, মিশ্র সাধন করবার মানসিকতা সম্পন্ন ব্যক্তি, শিকারী ব্যক্তি, বন্য পশু, এদেরকে ইন্ডিকেট করে। মৃগশিরা নক্ষত্রে আমরা মদ্যপানের প্রতি একটা আসক্তি দেখতে পাই। সোমরস, নাম শোনা যায় সোমরস। তো মৃগশিরা নক্ষত্রের মানুষরা তারা একটু মদ্যপান করতে, একটু ড্রিঙ্ক করতে ভালোবেসে থাকেন। তবে এরা কিন্তু বেহিসাবি নয়। এরা হচ্ছে গিয়ে সিস্টেমেটিক ড্রিঙ্ক, টুকটাক অল্প স্বল্প খাবেন, এই ব্যাপারটা এরা পছন্দ করে থাকে।
মৃগশিরা নক্ষত্রের মানুষরা বার্তাবাহক হয়ে থাকেন। বার্তাবাহক মানে কথাবার্তা বা চিঠি আদান প্রদান করা, এই সমস্ত বিষয়গুলোকে বহন করে থাকে। মৃগশিরার যে পুরুষার্থ, পুরুষার্থ বলা হচ্ছে ইন্ট্রিনসিক কোয়ালিটি, ইন্ট্রিনসিক স্পিরিচুয়াল কোয়ালিটি। এই বিষয়টা হচ্ছে মোক্ষ, অর্থাৎ মুক্তির চেষ্টা, দিব্য জ্ঞান প্রাপ্তি, কর্ম সাধনাকারী ব্যক্তি যারা কার্মিক ব্যক্তিবর্গ। মৃগশীর্ষা নক্ষত্র এরা কিন্তু বস হয়ে থাকেন। এরা কর্ম প্রদান করতে পছন্দ করেন, জনসেবা এদের কাজকর্মের একটা বিশেষ দিক। বায়ুতত্ত্ব আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি, এরা হচ্ছে গিয়ে বায়ুতত্ত্বকে ইন্ডিকেট করে। এদের যে উপাদান, এই উপাদান হচ্ছে প্রাথমিক উপাদান, মানে পুরো একটা জায়গা থেকে আর কি স্টার্টিং বিগিনিং, এই বিষয়টাকে এরা নির্দেশ করে থাকে। এরা তিক্ত বা কষা স্বাদ, এরা তিক্ত বা কষা স্বাদযুক্ত, এরা ঝাল এরকমও থাকে। মৃগশীর্ষা নক্ষত্রের একটা স্পেসিফিক বিষয় হচ্ছে মৃগশীর্ষা নক্ষত্র লিঙ্গহীন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মৃগশীর্ষা নক্ষত্র এটি হচ্ছে লিঙ্গহীন। এরপরে হচ্ছে মৃগশীর্ষা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য। এরা আনন্দপ্রিয়, এরা হচ্ছে গিয়ে ভীষণ শান্ত প্রকৃতির, নম্র, কিন্তু এদের মধ্যে একটু চারিত্রিক গন্ডগোল দেখতে পাওয়া যায়। সবার নয়। ধরুন মৃগশীর্ষা নক্ষত্রের ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, মৃগশীর্ষা নক্ষত্রে শনি তুঙ্গ হয়ে আছে, কোনো গন্ডগোল নেই, একদম ক্লিন চরিত্র। আবার মৃগশীর্ষা নক্ষত্রে দেখা গেল জাতক মৃগশীর্ষা নক্ষত্রের শুক্র বসে আছে বৃশ্চিকে, মীন রাশিতে রাহু, ব্যাস হয়ে গেল ক্যারেক্টার গন্ডগোল। জেনারেলি এরা বৈবাহিক জীবনে কিছুটা ডমিনেটেড হয়ে থাকেন অথবা ডমিনেট করতে পছন্দ করেন। মৃগশীর্ষা নক্ষত্রে এগুলো যে কোনো রকম আনন্দ ইন্ডিকেট করে, এরকম কোনো কাজকর্ম করতে। তার মধ্যে গৃহারম্ভ, ভ্রমণ, বৃক্ষরোপণ, বাণিজ্য, কূপ খনন, নৃত্য শিক্ষা, কর্মের পরিবর্তন, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, কর্মের পরিবর্তন। সম্প্রতি গোচরে মৃগশীর্ষা নক্ষত্রের ওপর দিয়ে পরিভ্রমণকালে কর্মের পরিবর্তন শুভ হয়ে থাকে। বিনিয়োগ, পয়সা খরচা, ইনভেস্টমেন্ট, এই কাজগুলো মৃগশীর্ষা নক্ষত্রে করা যেতে পারে। পরিশ্রমের কাজকর্ম, জিমে জয়েন করছেন, মৃগশিরা নক্ষত্রে করা যাবে। বীজ বপন, বমন, গৃহপ্রবেশ ইত্যাদি কাজের জন্য মৃগশিরায় করা যেতে পারে। এছাড়াও নামকরণ, ক্ষৌরকর্ম, চর্চা, রূপচর্চা, এই কাজগুলো মৃগশিরায় আমি করতে পারবো। মৃগশিরা নক্ষত্রের যারা পেশাজীবী ব্যক্তি, এদের মধ্যে বেশিরভাগেরই কিছু স্পেসিফিক কোয়ালিটি থাকে। এরা নাচতে ভালোবাসে, বা এরা গান গাইতে পারেন, বা এরা হচ্ছে গিয়ে আহ কিছু স্পেশাল ক্রিয়েটিভিটি এদের মধ্যে থাকে। এই টাইপের ব্যাপারগুলো আমরা মৃগশিরা নক্ষত্রের মধ্যে বারবার দেখতে পাই। ফ্যাশন ডিজাইনার, সেলসম্যান, পশু চিকিৎসক, মৃগশিরা নক্ষত্রের কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট থাকে। ফলে যারা জ্যোতিষ চর্চা করেন তাদের সঙ্গে মৃগশিরা নক্ষত্রের একটা কানেকশন দেখতে পাওয়া যায়। মৃগশিরা নক্ষত্রের প্রচুর মানুষ তারা বিজ্ঞাপন দাতা হয়ে, মৃগশিরা নক্ষত্রের মানুষরা যারা সরকারি উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারেন, গভর্নমেন্টের বড় বড় পদে তারা কিন্তু যুক্ত হতে পারে। এই ব্যাপারটা আমরা মৃগশিরা নক্ষত্রের। এছাড়াও মৃগশিরা নক্ষত্রের মানুষরা তারা কিছু ধ্বংসাত্মক কার্যাবলী সেগুলি করতে পারে। উগ্রতা মৃগশিরার একটা বিশেষ বৈশিষ্ট্য। রেগে যাওয়া, মাথা গরম করা, উগ্র কাজকর্ম, ঝালাই, ওয়েল্ডিং, এই কাজকর্মগুলো মৃগশিরা খুব ভালোভাবে করতে পারেন। এছাড়াও ঘোষক হিসেবে মৃগশিরা কিন্তু খুব ভালো করে থাকেন। কিছু বিশেষ গুণাবলী মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বন জঙ্গল, মাঠঘাট,
এগুলো মৃগশিরার ক্ষেত্র। শিশু শিক্ষা কেন্দ্র, প্রমোদ কক্ষ, এগুলো হচ্ছে গিয়ে মৃগশিরার ক্ষেত্র। মনস্তাত্ত্বিক ক্ষেত্র, যেখানে মনের চিকিৎসা করা হয়। চক্ষু চিকিৎসা ক্ষেত্র, এই জায়গাগুলো মৃগশিরাকে ইন্ডিকেট। তাহলে যদি কোনো রকম আমাদের কাজকর্মের সঙ্গে কোনো আহ হারিয়ে যাওয়া, চুরি যাওয়া এরকম বিষয় হয়, তাহলে আমরা এই জায়গাগুলোকে খোঁজ করবার চেষ্টা করব। যেমন জাতক এসে যদি বলে যে মৃগশিরা নক্ষত্রে আমার জিনিসটা হারিয়ে গেছে, তাহলে আমরা বলবো যে রাস্তায় হারানোর চান্স কিন্তু অনেকটাই বেশি। দেখো একবার রাস্তায় ঘুরে, যে জায়গা থেকে এসছো সেই সেই জায়গাগুলো খুঁজে দেখো। কিন্তু সত্যি কথা হচ্ছে কি, মৃগশিরা নক্ষত্র যদি হারায় তাহলে আর খুঁজে পাবে না। একটু স্পেসিফিক প্রেডিক্টিভ টেকনিক, সেটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত, অনুসন্ধিৎসু মানসিকতা, প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে জানবার আগ্রহ, একাধিক ব্যক্তিত্ব, এবং আহ নিজেকে কিছুটা চেঞ্জ করে প্রকাশ করবার ক্ষমতা। আমি যেরকম, আমি হচ্ছে গিয়ে অত্যন্ত দুষ্ট, ধুরন্ধর, ষড়যন্ত্রকারী একজন ব্যক্তি, কিন্তু আপনাদের সামনে যখন কথা বলছি তখন আমি নিজেকে পুরো পাল্টে ফেলছি। পাল্টে ফেলে দিব্যি একদম শান্তশিষ্ট একজন মানুষ হিসেবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যে সাধু সাধু টাইপের ব্যাপার। আর এদিকে হচ্ছে গিয়ে মানে ষড়যন্ত্রকারী ফল টাইপের একজন মানুষ আমি। এইটা আমরা মৃগশিরা নক্ষত্র কখনো কখনো দেখতে পাই। তবে বেশিরভাগটাই ডিপেন্ড করবে আমাদের বাকি অন্যান্য গ্রহ অবস্থানের উপর। লাস্ট পয়েন্ট আমরা মৃগশিরার ক্ষেত্রে বলবো, এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের সুখের অভাব থাকে। এদের সুখ, মনের তৃপ্তি, এইটা পাওয়া হয়েছে। এদের কিন্তু সুখ, তৃপ্তি ইত্যাদি অভাব দেখতে পাওয়া যায়, এবং সেটা ভীষণ ভাবে দেখতে পাওয়া যায়। মানসিক তৃপ্তি, শান্তি, এগুলো দেখতে পাওয়া যায় না। আর মৃগশিরা নক্ষত্রের মানুষজন, তাদের আর একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে তাদের নিশানা, নিখুঁত ভাবে কোনো জিনিসের লক্ষ্যভেদ করবার ক্ষমতা, এটা কিন্তু ভীষণ বেশি দেখতে পাওয়া যায়। তাহলে মৃগশিরা সম্পর্কে কোনো প্রশ্ন কারণ? মৃগশিরা সম্পর্কে কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা পরের নক্ষত্রে চলে আসি, আর্দ্র। এই আর্দ্রা নক্ষত্রটাকে বেশিরভাগ লোকই আর্দ্রা আর্দ্রা বলে থাকে। এর শব্দটা হচ্ছে আর, তারপরে হচ্ছে কি দ্রা, আর্দ্রা। তাহলে আর্দ্রা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র হচ্ছে যে আর্দ্র করতে পারে, অর্থাৎ যার মধ্যে ভেজানোর বা সিক্ত কর্মের ক্ষমতা রয়েছে। কারণ আর্দ্রা নক্ষত্রের মধ্যে আমরা জল জল ব্যাপার স্যাপার পাই। মজার জিনিস দেখুন, আর্দ্রা নক্ষত্রে সূর্য যখন প্রবেশ করে, তখন মা প্রকৃতি, পৃথিবী মা আমাদের, তিনি রজস্বলা হয়ে থাকেন। আর্দ্রা নক্ষত্রে যখন রবি প্রবেশ করেন, তখন হচ্ছে গিয়ে পৃথিবীকে আমরা বলি যে পৃথিবী রজস্বলা হচ্ছেন। আর্দ্রা নক্ষত্রে যখন রবি প্রবেশ করেন, তখন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের মোটামুটি ওই দিন সাথে পার হয়ে যায়। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের ওই সময় থেকেই আমরা বৃষ্টির একটা এক্সপেকটেশন মনের মধ্যে রাখি, যে এই সময় থেকে বৃষ্টিকে আমরা পাবো। ফলে আর্দ্রা নক্ষত্রের সঙ্গে পৃথিবীর সিক্ত হওয়া বা বৃষ্টি হওয়া আর একটা সম্পর্ক রয়েছে। আর্দ্রা নক্ষত্র হচ্ছে একটা উগ্র নক্ষত্র। এই নক্ষত্রের উপর থেকে পাপ গ্রহদের সঞ্চারকালে কঠিন কঠিন ঘটনা দেখতে পাওয়া যায়। যেমন একটা উদাহরণ আমরা দিই, 2019 সাল, 20 সাল, এরকম সময় যখন আর্দ্রা নক্ষত্রের উপর থেকে রাহুর প্যাসেজ হয়, যখন রাহু আর্দ্রা নক্ষত্রের উপর দিয়ে যায়, সেই সময় হচ্ছে গিয়ে করোনা শুরু হতে দেখতে পাওয়া যায়। এবার প্রথম বিশ্বযুদ্ধের সময়, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তখন শনি আর্দ্রা নক্ষত্রের উপর দিয়ে সঞ্চার করছিল।
তো এর দেবতা হচ্ছেন রুদ্র। রুদ্রকে আমরা বলে থাকি শিবের অবতার। 18 জন রুদ্র আছেন, এবং এই 18 জন রুদ্রই হচ্ছে গিয়ে প্রচন্ড শক্তিশালী। এর মধ্যে সম্ভবত কাল ভৈরব একজন রুদ্র আছেন। তো কাল ভৈরব হচ্ছে যিনি কাশীর রক্ষাকর্তা। ব্রহ্মা যখন প্রচন্ড অহংকারী হয়ে যান এবং তিনি নিজেকে শিবের সমকক্ষ মনে করতে থাকেন, তখন শিব তার কেশ থেকে একজন ভৈরবের সৃষ্টি করেন। এর নাম হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরব আবার তার বাঁ হাতের কোড়ে আঙ্গুলের নখ দিয়ে ব্রহ্মাকে একটা খোঁচা দিতেন। সেই খোঁচায় ব্রহ্মার একটি মাথা খসে পড়ে যায়। মানে ব্রহ্মার আগে 5টা মাথা ছিল, এবং এই কাল ভৈরবের এক খোঁচায় ব্রহ্মার একটি মাথা খসে যায়, মানে ধ্বংসপ্রাপ্ত হয়। এবং সেই সময় থেকে ব্রহ্মা 4টি মাথা ধারণ করে আছে। তো এই যে কাল ভৈরব, তাকে তারপরে কাশিতে রেখে দেওয়া হয়। কাশিতে তাকে অধিষ্ঠান করতে বলা হয়, এবং কাশিতে গেলে আপনারা কাল ভৈরবের মন্দির দেখতে পাবেন। তো এই রুদ্র যে, এদের দেহ হচ্ছে কি অত্যন্ত বলিষ্ঠ। তিনি ধনুর্ধর, তিনি পশুপতি, তিনি শস্যের রক্ষাকর্তা, এবং তিনি, তার কাছে রয়েছে সর্বশ্রেষ্ঠ ওষুধ। ওষুধ মানে হচ্ছে ভেষজ। এবারে আপনারা দেখবেন, যেমন অশ্বিনী নক্ষত্রে আমরা প্রচুর ডাক্তার পাই, তেমনি আর্দ্রা, শতভিষা, এই সমস্ত নক্ষত্রে প্রচুর ডাক্তার পাওয়া যায়। কর্মপতি শতভিষা বা আর্দ্রায় রয়েছে, ডাক্তারি করছে, দেখতেই পাওয়া যায়। যে ছেলে বেকার হয়ে যাবে এরকম নয়। ফলে এই দেবতা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সাধারণভাবে আর্দ্রার যিনি অধিপতি রুদ্র দেবতা, তাকে মৃত্যুর নির্দেশক হিসেবে ট্রিট করা হয়, কারণ শিবের অংশ হিসেবে এরা জন্মগ্রহণ করেন এই রুদ্র। আর ইনি হচ্ছেন বজ্র, বিদ্যুৎ, ঝড় ইত্যাদির দেবতা। তো রাহুর নক্ষত্র, ন্যাচারাল গ্রোথ। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আর্দ্রাতে কি আছে। আর্দ্রাতে রয়েছে আহ সিক্ত একটা অবস্থা, একটা ভেজা অবস্থা। ফলে এই আর্দ্রা নক্ষত্রে, যেহেতু পৃথিবীর রজস্বলা হচ্ছে, তো এই রজস্বলা হওয়ার একটা ব্যাপার, সেটাও এখানে অ্যাসোসিয়েটেড। তো আর্দ্রা নক্ষত্রে সন্তান প্রাপ্তির একটা সুযোগ সংযোগ, এটা দেখতে পাওয়া যায়। তো আর্দ্রা নক্ষত্রের সঙ্গে একটা ছোট্ট বৈদিক কাহিনী আছে। প্রজাপতি, দেবতা প্রজাপতি, তার একটি কন্যা ছিল, তার নাম হচ্ছে উষা। তো প্রজাপতি এই উষাকে দেখে তার মধ্যে কামনা জাগ্রত হতে থাকে। তো যেটাকে পাশবিক প্রবৃত্তি হিসেবে আমরা ট্রিট করি, যেমন পশুদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু মানুষরা তো আর সেরকম করে না। তো এই ঘটনাকে পাশবিক রূপ দিতে প্রজাপতি আর উষা দুজনেই পশু রূপ ধারণ করেন। কিন্তু জঙ্গলের রক্ষাকর্তা এবং শাসক ছিলেন রুদ্র। তিনি এই বিষয়টিকে নজরে পড়ে যায়, তার তার স্ক্যানারে ধরা পড়ে যায়। তখন রুদ্র এটাকে একটি অবৈধ সম্পর্কের রূপ দেন, এবং এতে হচ্ছে গিয়ে সমাজে বিশৃঙ্খলা আসতে পারে, এইটা ভেবে প্রজাপতির দিকে তিনি অস্ত্র ধারণ করেন। এবার প্রজাপতি তখন প্রচন্ড ভয় পেয়ে যান। তখন প্রজাপতি রুদ্রকে পশুপতি আখ্যায়িত করেন, এবং ফলে রুদ্র কিন্তু প্রজাপতিকে ক্ষমা করেন না। ক্ষমা না করে তিনি কে তার বাণের দ্বারা বিদ্ধ করেন, কে শাস্তি দেন। তাহলে এইখানে হচ্ছে কি জাস্টিস, একটা বৈধতা, একটা সামাজিক রীতিনীতি, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে পাচ্ছি। সন্তান উৎপাদনের প্রচেষ্টা, সেটা আমরা এখানে পাচ্ছি। এবং আর্দ্রা নক্ষত্র, প্রচুর মানুষ আপনাদের কাছে আসবে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা নিয়ে। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে, প্রপার টাইমে পিরিয়ড হচ্ছে না, বা কারোর ক্ষেত্রে তারা ভাবছে যে পিরিয়ড হচ্ছে না, মেনস্ট্রুয়েশন হচ্ছে না, আদৌ কি সন্তান চলে আসতে পারে। তো এই সমস্ত জায়গাতে আর্দ্রা নক্ষত্রের উপর দিয়ে চন্দ্রের সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ তাদের ফার্স্ট টাইম মেনস্ট্রুয়েশন দেখতে পাওয়া যায় আর্দ্রা নক্ষত্রে চন্দ্রের সঞ্চারকালে শুরু হয়েছে।
আর্দ্রা নক্ষত্র কিন্তু স্ত্রী প্রকৃতির নক্ষত্র। আর্দ্রা নক্ষত্রের চিহ্ন এটি হচ্ছে জলবিন্দু বা পুঁতি জাতীয় মুক্ত জাতীয় কোনো বিন্দু, যেটা হচ্ছে ছোট আকৃতির। আর্দ্রার অঙ্গ হচ্ছে কর্ণ এবং বাহু। আর আর্দ্রার পুরুষার্থ অর্থাৎ ইন্ট্রিনসিক মেন্টাল কোয়ালিটি, এটা হচ্ছে কাম। পেশা, শিকার, হিংসাত্মক কাজকর্ম। এর দশা হচ্ছে লয় বা ধ্বংস, প্রলয়। আর্দ্রা নক্ষত্র পূর্ব দিককে নির্দেশ করে। আর এরও উপাদান হচ্ছে থমিক উপাদান, মানে একদম প্রাথমিক পর্যায়ের উপাদান। আর্দ্রা নক্ষত্র ক্ষার জাতীয় পদার্থকে নির্দেশ করে, অর্থাৎ ওই লোকালি এই টাইপের জিনিসগুলোকে আর্দ্রা নক্ষত্র ইন্ডিকেট করে। চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ভয়ঙ্কর, উগ্র, রাগী, তেজি, শক্ত। কিন্তু এরা প্রচন্ড তর্ক করতে পারে, প্রচন্ড বিশ্লেষণ করতে পারে। তর্কের সময় এদের কাছে যে শব্দ চলে আসবে, সেই শব্দ, সেই তথ্য তাকে ট্যাকল করা ভীষণ মুশকিল। এরা সেলসম্যান হিসেবে ভীষণ ভালো কাজ করতে পারেন। এরা আবেগপ্রবণ এবং এরা ঝগড়া প্রবণ। এরা পরিবর্তনশীল এবং এরা প্রচন্ড পরিশ্রমী মানসিকতা সম্পন্ন। আমরা দু একটা প্রেডিক্টিভ টেকনিক শিখবো, মানে যেগুলোর মাধ্যমে আমরা প্রেডিকশনে কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে পরিবর্তন, চাকরির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, প্রেমের পরিবর্তন, হসপিটালের পরিবর্তন, বাড়ির পরিবর্তন। এই পরিবর্তন আলাদা নির্দেশ করে। এর সঙ্গে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে বিকাশ। তার মানে পরিবর্তন এবং ডেভেলপমেন্ট। তো সেটা হচ্ছে কি আমরা আর্দ্রা নক্ষত্রে দেখতে পাবো। প্রচন্ড মানসিক দুশ্চিন্তা, দুশ্চিন্তায় দুশ্চিন্তায় গেল, এটা আমরা আর্দ্রা নক্ষত্রে দেখতে পাবো। অস্থিরতা, উত্থান পতন, দ্রুত পরিবর্তন, ভীতি, দুঃস্বপ্ন দেখার প্রবণতা, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, ভূত সংক্রান্ত কাজকর্ম, হুম, ভৌতিক বিষয় আশয়, এই সমস্ত বিষয়, ধ্বংসাত্মক প্রবৃত্তি, পৌরাণিক বস্তু বা পুরাণ, পুরনো জিনিসপত্র প্রতি আসক্তি। ইন্দ্র নক্ষত্রের আরেকটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে মাদকাসক্তি। যদি আর্দ্রা নক্ষত্রের প্রভাবে বা আর্দ্রা নক্ষত্র অ্যাক্টিভ রয়েছে, সেই সময় যদি কোনো মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে, তার কিন্তু সেই মাদকাসক্তি থেকে ফেরা নেক্সট টু ইম্পসিবল, সে ফিরতে পারবে না। আর্দ্রা নক্ষত্রের লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের জন্য, আমাদের মধ্যে যদি কারোর আর্দ্রা নক্ষত্র থাকে, জন্ম নক্ষত্র হতে পারে, অষ্টম পতি হতে পারে, চতুর্থ পতি হতে পারে, তাহলে সেই মানুষটার মধ্যে উগ্র সাধনা করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। সে সাধন মার্গের একদম চরম পর্যায়ে গিয়ে উঠতে পারবে। যে স্তরে উঠে নিজেকে একদম দেবতুল্য ভাবার সৌভাগ্য প্রাপ্ত হয়, সেই স্তরে এই মানুষ নিজেকে নিয়ে যেতে পারবে। পেশা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, বাদ্যযন্ত্র নির্মাতা, শিল্পী, সঙ্গীত শিল্পী। আচ্ছা, আর্দ্র নক্ষত্রের শিল্পীরা জীবনে দাঁড়াতে গেলে খুব কষ্ট করতে হয়, এবং দাঁড়ানোর পরেও এদের ক্যারিয়ার কিন্তু খুব বেশি দিনের জন্য কন্টিনিউ করে না। কোনো না কোনো কারণে বসে যেতে হয়, নষ্ট হয়ে যেতে হয়, কোনো না কোনো কারণে এরা এদের ক্যারিয়ারকে লং টার্মের জন্য ধরে রাখতে পারে না। এরপরে রয়েছে গবেষণাধর্মী কাজকর্মের মানুষজন, দার্শনিক, লেখক, আধুনিক লেখক যারা একদম মানে আধুনিক কবিতা কবিতা লেখেন, তাদের সঙ্গে আর্দ্রার একটা সম্পর্ক দেখতে পাওয়া যায়। ডাক্তার, আমরা আগেই বলেছি, ডাক্তারই কিন্তু আর্দ্রার একদম মানে পেটেন্ট একটা প্রফেশন। ডাক্তার কিছু না হলেও হোমিওপ্যাথি ডাক্তার, তাও যদি না হয় সেই ক্ষেত্রে ওই আয়ুর্বেদিক ওষুধপত্র দিতে পারে।
আর্দ্রা নক্ষত্রের আর একটা দিক রয়েছে, সেটা হচ্ছে প্রতিবন্ধক, প্রতিরক্ষা। বন্দুকধারী গার্ড, এরা হচ্ছে আর্দ্রা নক্ষত্রতে সংযুক্ত থাকে। আর্দ্রা নক্ষত্রের রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী ব্যক্তিত্বকে দেখতে পাওয়া যায়। এরা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত স্ট্রং। এবার আমরা চলে আসবো ক্ষেত্র। ক্ষেত্রটা আমাদের প্রেডিকশনের ক্ষেত্রে মারাত্মক ইম্পর্টেন্ট। কোথায় ইম্পর্টেন্ট? যেখানে আমরা কোনো জিনিসপত্র খুঁজে বার করবার চেষ্টা করব, যেখানে আমরা একটা ব্যবসা করতে চাইছি কিন্তু কোথায় বসে ব্যবসা করব সেটা দেখতে চেষ্টা করব। আমরা যদি খোঁজার চেষ্টা করি যে কিভাবে ব্যবসাটা হবে, কোন ওয়েতে ব্যবসাটা হবে, তখন এই সমস্ত ক্ষেত্রগুলো ইম্পর্টেন্ট। তাহলে আর্দ্রার ক্ষেত্র হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে আর্দ্রাতে এসে যদি আমাদের একজন বলে যে মার্কেটের মধ্যে একটা রিসর্ট খুলবো, সরি মার্কেটের মধ্যে একটা রেস্টুরেন্ট খুলবো, তাহলে আমরা বলবো না, এটা কিন্তু ঠিকঠাক হবে না। আর সে যদি বলে নেচারের মধ্যে একটা রিসর্ট খুলবো, তাহলে আমরা বলবো এটা বেটার। প্রযুক্তি ক্ষেত্র, যেখানে ওই সমস্ত ইলেকট্রিকের দেখবেন বিশাল বিশাল বড় বড় যন্ত্রপাতি রাখা রয়েছে, সেই সমস্ত প্রযুক্তিগত ক্ষেত্র। অস্ত্রাগার, যন্ত্রপাতি রাখবার জায়গা, হাসপাতাল, ওষুধের দোকান, কম্পিউটার ইনস্টিটিউট, এই সমস্ত জায়গাগুলোতে আমরা আর্দ্রা নক্ষত্রের দ্বারা অ্যাক্টিভেটেড পিপলস কে দেখতে পাই, যারা ওই জায়গাগুলোকে দখল করে আছেন বা যারা ওই জায়গাগুলোকে থাকতে পছন্দ করেন। এই মানুষগুলো হচ্ছে আর্দ্রা নক্ষত্রে তাদের জন্ম হতে পারে। এবার এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আর্দ্রা নক্ষত্র এই বিষয়গুলোকে পছন্দ করে। যে কোনো কিছু বড় হবে, যে কোনো কিছু ম্যাক্সিমাম হবে। আরেকটা বিষয় হচ্ছে আর্দ্রা রিস্ক নিতে পারে। কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে, অন্য মানুষরা সেখানে রিস্ক নিতে পারছে না, আর্দ্রা গিয়ে গট গট করে সেটা করে চলে আসে। আর্দ্রার রিস্ক কিন্তু সবসময় ফাইন্যান্সিয়াল রিস্ক নয়। আর্দ্রা বেশিরভাগ সময় অর্থের প্রতি উদাসীন থাকতে ভালোবাসে। যতটুকু আমার আছে ততটুকু আমার, যেটা আমার নেই অন্য কারোর আছে, তার দিকে আমি তাকাই না। এরপর আমরা চলে আসবো পুনর্বসু নক্ষত্রে। পুনঃ মানে আবার, বসু মানে বসো, বাসস্থান, মানে পুনরায় অবস্থান করা। পুনর্বসু, এই বসু শব্দের আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে রে অফ লাইট, দ্য ফার্স্ট রে অফ লাইট। আলোর প্রথম রশ্মি, আলোর প্রথম কিরণ। কিরণ শব্দটা পারফেক্ট হবে। তাহলে আলোর প্রথম কিরণ মানে কি? পুনর্জন্ম। পুনর্বসুর চিহ্ন হচ্ছে ঘর, গৃহ, থাকার জায়গা। পুনর্বসুর চিহ্ন গৃহ, তার মানে একদম সিম্পল, যে আত্মা নতুন জামা, নতুন পোশাক, নতুন দেহ ধারণ করতে পারে। আমরা যদি কখনো ধরি, ভাবি যে অশ্বিনী নক্ষত্রে কোনো একজন মানুষ, অশ্বিনী নক্ষত্র গর্ভাধানকে নিয়ন্ত্রণ করে, গর্ভাধানকে নির্দেশ করে, অর্থাৎ এই অশ্বিনী নক্ষত্রের রেসপেক্টে আমার গর্ভে সন্তান এলো, যদি কেউ এটা ভাবে, বা গর্ভে সন্তান উৎপাদনের ক্রিয়াটাকে যদি প্রথম ক্রিয়া ধরা হয়, বা প্রথম ফার্স্ট স্টেপ যদি ধরা হয় যে সন্তান এলো, এটাকে যদি অশ্বিনের ইন্ডিকেট করে, তাহলে আমাদের পুনর্বসু নক্ষত্রে গিয়ে এসে এ প্রাণ প্রাপ্ত হবে। প্রাণ প্রাপ্ত হওয়া মানে তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটবে, তাকে একজন জীবিত মানুষ হিসেবে ভাবার দিকে আমরা এগোতে পারবো। তো পূর্বজন্মের কর্ম অনুসারে আত্মা তার আহ, দেহ অন্বেষণ করতে থাকেন, দেহ খোঁজার একটা টেন্ডেন্সি আত্মার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং যখন সেই দেহ পাওয়া যায়, তখন তা সেই নতুন দেহ ধারণ করেন। ফলে পুনর্বসু নক্ষত্রের সঙ্গে প্রারব্ধ, কর্মফল, টাচমেন্ট, ঘনিষ্ঠতা অত্যন্ত বেশি। পুনর্বসুর আরেকটা চিহ্ন হচ্ছে তুনির।
তুনীর মানে হচ্ছে যার মধ্যে তীর রাখা হয়। তীর মানে হচ্ছে একটা পাত্র যার মধ্যে অনেক অস্ত্র রাখা হয়েছে, যেগুলো নিক্ষেপ করা হবে। এই তুনীর ইন্ডিকেট করে শুক্রাশয়কে, যেখানে শুক্র সঞ্চিত হয়ে থাকে। এবং তীরগুলো হচ্ছে গিয়ে আমাদের শুক্রাণুদেরকে ইন্ডিকেট করে। পুনর্বসু নক্ষত্রের সঙ্গে আমাদের সন্তান উৎপাদনের প্রক্রিয়া এটা কিন্তু অ্যাসোসিয়েটেড। পুনর্বসুর দেবতা তিনি হচ্ছেন অদিতি। অদিতি, অদিতি মানে আদি এবং ইতি। অদিতির মধ্যে রয়েছে আদি, এবং অদিতির মধ্যে রয়েছে ইতি, অর্থাৎ সূচনা এবং সমাপ্তি। পুরো বিষয়টাই যেন আহ অদিতির মধ্যে রয়েছে। এবার এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগে আছে আদি, তারপরে ইতি, অর্থাৎ সূত্রপাত হওয়া এবং সেই দেহ তার ধ্বংস হওয়া, এই বিষয়গুলি কিন্তু অদিতির সঙ্গে কানেক্টেড। তাহলে অদিতি শব্দের মধ্যে আমরা দুটো শব্দ পাচ্ছি, আদি এবং ইতি, অর্থাৎ সূচনা এবং সমাপ্তি, এই দুটো বিষয় কিন্তু আমরা এই অদিতি শব্দের মধ্যে দেখতে পাচ্ছি। তিনি ছিলেন কাশ্যপ মুনির স্ত্রী দেবী অদিতি, তিনি কাশ্যপ মুনির স্ত্রী, এবং কাশ্যপ মুনির হাজার 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 সন্তান। কারণ আপনারা দেখবেন ম্যাক্সিমাম গোত্রই আমরা কাশ্যপ গোত্র দেখতে পাই। তো এইখানে হচ্ছে গিয়ে এই সন্তানগুলো, কাশ্যপ ঋষির যারা সন্তান, তারা হচ্ছে গিয়ে কাশ্যপ গোত্রের মানুষজন। তো এইখানেও কিন্তু আমরা সৃষ্টি, ওই যে তিনের ব্যাপারটা করলাম, যে মাল্টিপ্লিকেশন, বহু মানুষের উৎপত্তি, বহু আহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্ম হওয়ার টেন্ডেন্সি, সেটা আমরা এখন দেখতে পাই। যেরকম শুক্রাণুর মধ্যে অসংখ্য শুক্রাণু তারা এগিয়ে আসে, লক্ষ লক্ষ শুক্রাণু, সেরকম একটা ব্যাপার এখানে দেখতে পাওয়া যায়। অদিতিকে বলা হচ্ছে অষ্ট অনুভূতির জননী। তার সঙ্গে সঙ্গে তাকে পঞ্চ ইন্দ্রিয়ের জননী হিসেবেও ট্রিট করছে। অদিতি সকল মায়ের জননী, এবং যত রকম অদ্ভুত ঘটনা আছে তার সঙ্গে আমরা অদিতির একটা সম্পর্ক দেখতে পাই এবং বারংবার দেখতে পাই। অদিতি কিন্তু খুব একটা আহ ধীর স্থির এরকম প্রকৃতির নয়। তাই পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির দ্বারা প্রভাবিত হলেও, বৃহস্পতির প্রভাবে থাকলেও, আলটিমেটলি পুনর্বসুর মধ্যে কিন্তু উগ্রতার ভাবই দেখতে পাওয়া যায়। অদিতির পুত্র হচ্ছেন দেবরাজ ইন্দ্র। একটা সময় মহারাজ বলি, বানর সম্রাট বলি, তিনি ইন্দ্রকে পরাজিত করতে উদ্যত হন, এবং এই পরাজিত করা কিন্তু যুদ্ধের নয়। আর যে দেবত্ব, ইন্দ্রের যে দেবত্ব, অর্থাৎ ইন্দ্রের মধ্যে যে গড লাইক অ্যাপিয়ারেন্স, সেইটার দাবি করতে শুরু করেন। তিনি হচ্ছেন বালি, এবং তিনি এত ভালো ভালো কাজ করেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তারা ভাবে যে এবার তো বালি বিশাল জায়গায় চলে যাবে। তখন শ্রী বিষ্ণু তিনি আহ অবতার গ্রহণ করেন, এবং প্রথম তিনি বামন অবতার গ্রহণ করেন। এবং এই বামন অবতারই হচ্ছে ভগবান বিষ্ণুর প্রথম মনুষ্য দেহধারী অবতার। এর আগে যে অবতার যারা ছিল, মৎস্য, কূর্ম, বরাহ, এরা কিন্তু মানুষ নয়, এরা সবাই হচ্ছে বিভিন্ন পশু আকৃতির। কিন্তু বামন অবতার হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর প্রথম সেই অবতার, যিনি পৃথিবীতে প্রকট হয়েছিলেন মনুষ্য রূপে। এবং পুরাণ শাস্ত্র অনুসারে মহারাজ বলি, বলি বা বালি বা যাই হোক না কেন, তাকে ভগবান বিষ্ণু বামন অবতার রূপে পৃথিবীতে প্রবেশ করিয়ে দেন, চেপে মাটির মধ্যে ঢুকিয়ে দেন। এবং এই যে চেপে মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে এই বলিরাজ, তিনি হচ্ছে
অজেয় খ্যাতি অর্জন করেন, কিন্তু তার ওই মৃত্যু হয়, মাথার উপরে পায়ের চাপ দিয়ে ওকে ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার কোন রকম সমস্যা সংশয় থাকলে আমাকে একটু বলুন। স্যার, হুম। স্যার, এই গ্রহ, এই নক্ষত্রগুলি যদি জন্ম নক্ষত্রে না থেকে, যদি ধরুন এই 12 লর্ড বা 8 লর্ডে থাকে, যেমন পূর্ণগ্রহ যদি 8 লর্ডে থাকে, তখন কি হবে স্যার? ওরা ষষ্ঠপতি রয়েছে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠপতি পুনর্বসু নক্ষত্রে রয়েছে, সেটা হচ্ছে শত্রু। এবং কোন ভাবে দেখে নেবেন, সেটা পজিটিভ না নেগেটিভ। যদি দেখা যায় নেগেটিভ ভাবে হয়েছে, তাহলে তার ক্রিয়াশীলতার মাধ্যমে ক্রমাগত শত্রুতা বৃদ্ধি পাবে। কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্রের ক্ষয় হয়ে যেতে পারে যদি ষষ্ঠপতি থাকে পুনর্বসু নক্ষত্রে। ক্ষয় হওয়ার কারণ কি হতে পারে? ওরা একটা আলমারি রয়েছে, এবার আলমারির মধ্যে প্রথমে বাজনার জিনিসপত্র এনে রাখলাম, তারপরে আরো কিছু জিনিসপত্র, তারপরে ওষুধ, তারপরে সেই আলমারির মধ্যে বালিশ, এবং লাস্টলি সেই আলমারির মধ্যে কিছু পুজোর জিনিসপত্র। তাহলে এই আলমারিটাই এককভাবে বেশ কিছু সমস্যা করে দিতে পারে। তাহলে আলমারি কেন আমরা বললাম? আমরা আলমারি বললাম হচ্ছে তুমির, যে আমাদের পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল, সেই তুনিরের সঙ্গে এর একটা অ্যাসোসিয়েশন রয়েছে। তাই জন্য আমরা আলমারিকে নিলাম। তাহলে কোথায় রয়েছে, কোন গ্রহ পুনর্বসু নক্ষত্রে রয়েছে, এইগুলো দেখে আমরা প্রেডিক্ট করতে পারবো। আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অদিতি এই ব্যাপারটার সঙ্গে অবস্থান করে রয়েছে, কানেক্টেড হয়ে রয়েছে মৃত্যু। বলি এই বিষয়টার মধ্যে রয়েছে বর্জন বা প্রিয় বস্তুর ত্যাগ। তাহলে এই ক্ষেত্রে নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারা। এখানে বামনকে তুলনা করা হচ্ছে জীবাত্মার সাথে। আর জীবের অহংকার এবং কামনা নিবৃত্ত করবার চেষ্টায় বলি তিনি একটি ওই বামন রূপ ধারণ করেন। এবং সেই সময় তিনি আহ জীবের অহংকার কামনা নিবৃত্ত করবার চেষ্টা, জীবাত্মা রূপ ধারণ করেন, তিনি হচ্ছেন বলি। এবং সেইখান থেকেই আমাদের এইগুলোর উপরে নিয়ন্ত্রণের একটা সূচনা সেটা দেখতে পাওয়া যায়। তাহলে এখানে অদিতি তার মাতৃত্ব, বলি শব্দে গর্ভ, পুনরায় অবস্থান করা, হ্রাস করা, বাসস্থান গ্রহণ করা, এই সমস্ত বিষয়গুলো কানেক্টেড রয়েছে। পুনর্বসু কিন্তু একটা ভালো এবং বেশ স্পিশাস নক্ষত্র। অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে আমরা কিছু চরিত্রবান সৎ ব্যক্তি, বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, অল্পে সন্তুষ্ট এবং আধ্যাত্মিক ব্যক্তি পেয়ে থাকি, যাদের স্পিরিচুয়ালিজম হচ্ছে ওপেন। সবাই জানে যে এই মানুষের আধ্যাত্মিক ক্ষমতা আছে। কিন্তু পুষ্যা নক্ষত্রের যে আধ্যাত্মিক ব্যক্তি, তিনি গোপন রেখে দেন, সহজে বার করেন। পুনর্বসু গাছ, গর্ভস্থান, ভেষজ উৎপাদন প্রক্রিয়া, সত্যবাদী মানসিকতা, সফলতা, স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সমৃদ্ধ মেন্টালিটি, সমৃদ্ধ শরীর, সমৃদ্ধ ব্যবসা, বড় ব্যবসায়ী, বেশ দায়বদ্ধতা আছে। এবং আলটিমেটলি আর্দ্রা নক্ষত্রের মানুষরা কিন্তু, সরি, পুনর্বসু নক্ষত্রের মানুষরা কিন্তু ভালো মনের মানুষ। এদের মধ্যে যে দায়বদ্ধতা আছে, সেটাকে কোনোভাবেই কেউ অস্বীকার করতে পারেন না। পুনর্বসু নক্ষত্রের মানুষরা মোটামুটি জ্ঞানী হয়ে থাকেন, কিন্তু তারা প্রচন্ড কৃপণ। তারা ভাবেন যে আমার টাকাটা যদি অন্য কেউ দিয়ে দেয়, পাঁচজন মিলে পিকনিক করতে গেছেন, উনি আর কি ওয়েট করে যাবেন যে আমার টাকাটা যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। এবার আমরা চলে আসবো প্রেডিক্টিভ টেকনিক্সে।
এখানে রয়েছে পুনরায় মানে রিপিটেশন, পুনরাবৃত্তি নির্দেশ করে পুনর্বসু নক্ষত্রটা। পরিবর্তন করতে পারেন, কিন্তু সেই পরিবর্তন যে সবসময় বেনিফিশিয়াল হবে, পজিটিভ হবে, তা কিন্তু একেবারেই নয়। পুনর্বসু নক্ষত্রে বসতি স্থানান্তর করবার মেন্টালিটি দেখতে পাওয়া যায়। ধরুন একটা বাড়িতে আছি, বাড়িটা চেঞ্জ করব, আরেকটা বাড়িতে চলে যাব, এই টাইপের মেন্টালিটি আমরা পুনর্বসু নক্ষত্রে দেখতে পাই। পুনর্বসু নক্ষত্রের মানুষরা স্পিরিচুয়াল হিলার হয়ে থাকে। তারা যে কোনো রকম সমস্যা, যে কোনো রকম রোগ ব্যাধি থেকে মানুষকে মুক্ত করতে পারেন। এদের মধ্যে উদ্ভাবনী শক্তি যথেষ্ট মাত্রায় থাকে। একটু মাতৃসুলভ মেন্টালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সব সময় তা নয়, বাট মাতৃসুলভ একটা মেন্টালিটি পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পুনর্বসুর পেশা শিক্ষক, টিচার, মেন্টর, বিলাসিতা, আধুনিক যন্ত্রপাতি, গেজেটস সম্পর্কে গ্রহ, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। মানব দরদী সেবামূলক মানুষ, পীড়িত মানুষের প্রতি যথেষ্ট সহানুভূতি নিয়ে কাজ করছেন সেই সমস্ত মানুষ। পুনর্বসু খুব ভালো চেক করতে পারে। খাতা দিয়ে দিলাম, পুনর্বসু চেক করছেন, চেক করে বললেন যে এটা এই জায়গাটায় ভুল আছে, ঠিক করো। তো এই যে চট করে দেখে নেওয়া যে এই জায়গাটাতেই ভুল আছে, এই ক্ষমতা পুনর্বসুর মধ্যে রয়েছে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের মধ্যে তীব্র জাত্যাভিমান দেখা যায়। এবার জাত্যাভিমান মানে হচ্ছে জাতির কারণে অভিমান। সেটা কেউ হতে পারে, সে বলতে পারে যে আমি ইউএসএ থাকি তাই আমার অহংকার আছে। কেউ বলতে পারে আমি ঝাড়খণ্ডে থাকি আমার অহংকার আছে। কেউ বলবে আমি তিনতলা বাড়িতে থাকি আমার অহংকার আছে। তবে ব্রাহ্মণ্যবাদ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আরেকটা খুব বাজে জিনিস হচ্ছে, পুনর্বসু নক্ষত্রের মানুষরা নিজেদের ভুল স্বীকার করতে চান। এরা নিজেদেরকে মনে করেন যে আমরা একদম ঠিকঠাক কাজ করেছি, কোনো এদিক ওদিক নেই, একদম পারফেক্ট হয়েছে। কিন্তু মজার জিনিস হচ্ছে, পুনর্বসুর ভুল মোটামুটি খুব অল্প দিনের মধ্যে ধরা পড়ে, সামনে চলে আসে। পুনর্বসু ভুল প্রোটেক্ট করবার জন্য যে সমস্ত কাজকর্ম করেন সেগুলো কিন্তু অক্ষম হয়ে যেতে দেখতে পাওয়া যায়। যাই হোক, পুনর্বসু সম্পর্কে কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ, সব নক্ষত্রই তো পুনর্জন্ম হতে পারে, তো পুনর্বসুর পুনর্জন্মটা স্পেশাল কি? ও কি একই পরিবারে বা মানে দ্বিতীয়বার জন্মগ্রহণ বা একই বংশে জন্মগ্রহণ এরকম শুনতে কিছু? পাইনি। বলছি সব নক্ষত্রেই তো পুনর্জন্ম হতে পারে, তো পুনর্বসুর পুনর্জন্মটা কি স্পেশাল, মানে কেন এটা আলাদা করে বলা না না, হয়েছে? একদমই না। সব নক্ষত্রে সব সময় যে কোনো জায়গায় পুনর্জন্ম হতে পারে এবং হয়। হিন্দু মাইথোলজি অনুযায়ী আমাদের পুনর্জন্ম হয় এবং সবসময় পুনর্বসু নক্ষত্র থাকে না। পুনর্বসু নক্ষত্রে কি রয়েছে, কিছু সিম্বল রয়েছে, যে সিম্বল গুলো রিবার্থ কে ইন্ডিকেট করে। এর বাইরে কিছু নেই যে পুনর্বসু নক্ষত্রে জন্মালে পরে সেই মানুষটা পুনর্জন্ম হবে, কিংবা পুনর্বসু নক্ষত্রে জন্মালে বা এই টাইমিং এর মধ্যে জন্মালে পরে এইরকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এগুলো হচ্ছে কি একদমই, কি বলবো, এগুলো হচ্ছে কি আমাদের মাথায় রাখলে চলবে না। পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল, এইটার মধ্যে রয়েছে একটা তুনির, তার মধ্যে রয়েছে প্রচুর শুক্রাণু, এবং সে স্যার, এটা নিক্ষেপ করতে পারবে, সেই স্খলন প্রক্রিয়া সেটাও পুনর্বসুর মধ্যে রয়েছে। হ্যাঁ বলুন। রাহুল হ্যালো বাবু স্যার। বলুন। হুম, হ্যাঁ স্যার, বলছি যে পুনর্বসু তো স্পিরিচুয়ালিটিতে নির্দেশ করে। যদি ধরুন কেতু যদি 12th হাউসে থাকে পুনর্বসুতে, তাহলে আমি বলতে পারবো যে ওই মানুষটা খুব স্পিরিচুয়ালি। খুব নয়, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট থাকবে, এটা তো বলতেই পারবো। তাহলে এই কেতু যদি ওইখানে থাকে পঞ্চমপতির সাথে, তাহলে আমি বলবো ওইখানে যে তার সন্তান উৎপাদন ব্যাঘাত ঘটতে পারে। এটাও কি বলতে পারবো? তাহলে পঞ্চম পতিকে দেখতে হবে আগে। পঞ্চম পতিকে না কারণ দেখে তো এখানে পুনর্বসু পুনর্বসু তো দেখতে আবার হবে। বার্থ পুনরায় জন্ম তো নিজস্ব করতেছে।
তার জন্য বলছি, যদি আবার এই পঞ্চমপদী থাকে আবার এর সাথে, কেতুর সাথে, কেতু আবার এটা মানে বিঘ্ন ঘটায়, তার জন্য সেটা কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করবো? আগে দেখতে হবে পঞ্চম পতি কি অবস্থায় আছে, কোন গ্রহের দশা চলছে। তার সঙ্গে সঙ্গে একটা বিষয় আমরা বলে রাখি, আমাদের একটি বিষয় বারংবার শিখতে হবে, সেটি হচ্ছে হোরার। কখনো কখনো আমাদের কিছু স্ট্রিক্ট ডিসিশন দিতে হয়। আমরা যখন আমাদের কাছে এসে বসেছে, বসে বলছে যে একটু চার্টটা দেখে বলুন না যে আজকে ইনভেস্ট করবো কি করবো, একদম এক্ষুনি আমাকে ডিসিশন দিতে হবে, এবং আমার কথা আছে সেই লোকটা 30 লাখ টাকা ইনভেস্ট করবে। তো আমার ব্যাংক অ্যাকাউন্টে জীবনে আমি কোনোদিন 30 লাখ টাকা দেখিনি, তো আমার কথায় সেই লোকটা 30 লাখ টাকা ইনভেস্ট করতে এসেছে। এইরকম সময় আমরা তার দশা, তার নক্ষত্র, দশা অধিপতি কোন নক্ষত্রে আছে এগুলো দেখি। এর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশনের জন্য আমরা ফোরারি ইউজ করব। ফোরারি মানে হচ্ছে এই মুহূর্তের কুণ্ডলী, এই মুহূর্তের যে কুণ্ডলী তাকে আমরা ব্যবহার করব, এবং তাকে ব্যবহার করে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব বেশ সমস্যা কোথায় আছে, কি সমস্যা আছে, আদৌ সমস্যা আছে কিনা। ফোরারি কুণ্ডলী খুললাম, খোলার সঙ্গে সঙ্গে দেখলাম একাদশে শুক্র বসে আছে, একাদশে শুক্র সম্পদ নক্ষত্রে বসে আছে, ব্যাস, চাপ নেই, এগিয়ে যাক লোক। এই লোকটা উন্নতি করবে এবং করবেই করবে, কে আটকাবে? আটকাবার কোনো জায়গা নেই। এবার দেখা গেল একাদশে রাহু বসে আছে, এবং রাহুর যে নক্ষত্র অধিপতি ট্রানজিটে, গোচর কুণ্ডলিতে, ট্রানজিট মানে হচ্ছে এই মুহূর্তের কুণ্ডলী, সেই কুণ্ডলিতে আমরা দেখলাম যে একাদশে রাহু বসে আছে, এবং একাদশে রাহুর নক্ষত্র অধিপতি সে 8 নম্বর ঘরে বসে আছে। তো এইখানে পয়সা আসবে না, ব্যর্থতা গ্যারান্টেড। ইনভেস্টমেন্ট জলে যাবে, লোন হবে, টাকা পয়সা আটকে যাবে। এই মানুষটা যেটা আশা করছে যে এইটা করবো, এটা করবো, সেটা করবো, কিছু করতে পারবে না। তাহলে এরপরে আমরা চলে আসবো পুষ্যা নক্ষত্রে। পুষ্যা মানে পোষা। পুষ্যা নক্ষত্রের অর্থ হচ্ছে পোষণ বা পালন। পুষ্যার অপর নাম হচ্ছে তিস্য, যার আরেকটা অর্থ হচ্ছে সৌভাগ্যবান। আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমাদের যে বাংলা মাস, এই মাসগুলো সবকটাই হচ্ছে নক্ষত্রের নামে রাখা। যেমন বৈশাখ বিশাখা থেকে, জ্যৈষ্ঠ জ্যেষ্ঠা থেকে, এরকম প্রত্যেকটা মাসের নামেই রয়েছে। একটা মাসে এসে একটু গন্ডগোল হয়ে যায়, সেই মাসটার নাম হচ্ছে অগ্রহায়ণ মাস। তো অগ্রহায়ণ মাস, যেটাকে আমরা অগ্রহায়ণ মাস বলি, এই মাসটার একটা নাম আছে মার্গশীর্ষ মাস। দেখবেন ওই সময় যদি কারোর বিয়ে টিয়ে হয়, ঠাকুর মশাই বলে মার্গশীর্ষ মাসে কৃষ্ণে পক্ষে বা শুক্লে পক্ষে অমুক তীর্থ অমুক গোত্রেশ্ব, এরকম করে শুরু করে মার্গশীর্ষ মাসে। মার্গশীর্ষ মাস এটা হচ্ছে অঘ্রাণ মাস, এবং এই নামটা এসছে মৃগশিরা থেকে। আর রাখি ম্যাডাম বলুন। স্যার বলছি, পুনর্বসুর ক্ষেত্রগুলো বললেন না তো স্যার? হুম, পুনর্বসুর ক্ষেত্রগুলো বলিনি? এ বাবা, আচ্ছা। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্র হচ্ছে গিয়ে সেবামূলক প্রতিষ্ঠান, গোশালা, যেখানে পশু চিকিৎসা করা হয়, কোনো এনজিও যেখানে পীড়িত মানুষ বা অন্য কোনো পশুর সেবা করা হয়, যেখানে ভুল শোধন করবার চেষ্টা করা হয়। কারণ একটা জিনিস দেখবেন, রাস্তাঘাটে চলতে চলতে নেশা থেকে মুক্তি, নেশা মুক্তি কেন্দ্র, এই সমস্ত গুলো প্রচুর রয়েছে, এগুলো ওই অ্যাসাইলাম টাইপের জায়গা। তো এই জায়গাগুলোতে এগুলো হচ্ছে গিয়ে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্র হিসেবে ট্রিটেড হবে। আচ্ছা, উচ্চ শিক্ষা ক্ষেত্র, যেখানে ধর্ম আলোচনা করা হয় সেই ক্ষেত্র, এগুলো হচ্ছে পুনর্বসুর ক্ষেত্র। আর পেশা তো আমরা বললাম, শিক্ষা, দলগত ভাবে এক জায়গায় করবার টেন্ডেন্সি, উদ্ভাবনমূলক কার্যাবলী,
কারিগরি দক্ষতা সুলভ কাজকর্ম, ম্যাটারনিটি হোম, যেখানে হচ্ছে গিয়ে শিক্ষক বসেন বা শিক্ষক তুল্য কাজকর্ম, পথ প্রদর্শকের কাজ, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করবার জায়গা বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয় এমন কোনো একটা কাজ, স্ট্রেট ফরওয়ার্ড, সরাসরি গুপ্ত অনুসন্ধান নয়, স্ট্রেট ফরওয়ার্ড জানার ইচ্ছা যেখানে মেটানো যায়, সেই ধরনের পেশা, সেগুলো হচ্ছে গিয়ে পুনর্বসু নক্ষত্রের পেশা। পিচিং এর সঙ্গে পুনর্বসু নক্ষত্রটা ভীষণ ক্লোজলি অ্যাসোসিয়েটেড। পুনর্বসু ভালো নক্ষত্র, কিন্তু তার চেয়েও আরো ভালো নক্ষত্র হচ্ছে পুষ্যা। তাহলে পুষ্যার অপর নাম হচ্ছে, বলা হলো তিস্য, যার নাম হচ্ছে সৌভাগ্যবান। পুষ্যার চিহ্ন হচ্ছে তীর। আর পুষ্যার আরো একটা চিহ্ন আছে, সেকেন্ড, আহ গরুর যে দুগ্ধ গ্রন্থি, গরুর যে স্তন গ্রন্থি, সেটাও হচ্ছে গিয়ে পুষ্যা নক্ষত্র ইন্ডিকেট করে। পুষ্যা নক্ষত্রের দেবতা তিনি হলেন বৃহস্পতি, আপনারা সবাই জানেন। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হন। পুষ্যা নক্ষত্রে রয়েছে ভাষা, ভালো, মিতা, এগুলো দেখতে পাওয়া যায়। পুষ্যা নক্ষত্রের সঙ্গে পুনর্বসুর একটা অ্যাটাচমেন্ট রয়েছে। এখানে এই যে প্রথম আলো, যখন জন্মের প্রাণ সঞ্চার হলো, তখন তার যে মুভমেন্ট শুরু হলো, এইটা হচ্ছে গিয়ে পুষ্যার সঙ্গে কানেক্টেড করে দেখতে পাওয়া যায়। পুষ্যার দেবতা বৃহস্পতি, তিনি হচ্ছেন একদম আদি গ্রহ হিসেবে তাকে ট্রিট করা হয়। বৃহস্পতির স্ত্রী, তার নাম তারা, এটা আপনারা বারবার শুনেছেন। এখানে বৃহস্পতির যে ধনুক, বৃহস্পতির যে অস্ত্র, তার তার যে গুণ, গুণ মানে হচ্ছে ধনুকের যে সুতোটা, সেই সুতোটার নাম হচ্ছে সত্য। এই সত্য অনেস্টি হতে পারে, এই সত্য আমাদের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, আমাদের চরিত্র হতে পারে, আমাদের সততা হতে পারে। তাহলে এইখানে আমাদের দেবগুরু বৃহস্পতির সঙ্গে পুষ্যার অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া গেল। অত্যন্ত অত্যন্ত শুভ নক্ষত্র হচ্ছে পুষ্যা। যে কোনো কাজ পুষ্যা নক্ষত্রে যদি শুরু করা যায়, মোটামুটি ধরে নিতে পারেন সাকসেসফুল হবে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, এরা হচ্ছে কুছ করকে জায়গা, কিছু করবে, জীবনে কিছু করে যাবে। পুষ্যার সঙ্গে অ্যাসোসিয়েটেড বৈদিক কাহিনী, সেটা আমি আর বলছি না, সে বারবার বলেছি, আজকেও বোধহয় বলেছি। বুধের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কাহিনী, সেটা, এই জাতকরা অত্যন্ত শান্ত। বলেছেন। হ্যাঁ, আরেকবার বলুন না, বলুন আপনি আরেকবার। পুষ্যা নক্ষত্রের সঙ্গে বৃহস্পতির যে অ্যাসোসিয়েটেড কাহিনী, সেটা হচ্ছে বুধের জন্ম, চন্দ্র, বৃহস্পতি, সেই একই ব্যাপার। বৃহস্পতির স্ত্রী তারা চন্দ্রের প্রতি আসক্ত হয়, এবং তারপরে তুমুল সন্তানের জন্ম হয়, এবং সকলেই মূলত তারা কার কাছে থাকবে তাই নিয়ে বৃহস্পতির সঙ্গে বুধের তুমুল, বৃহস্পতির সঙ্গে চন্দ্রের তুমুল ঝগড়া হয়, অশান্তি হয়, বিশ্বযুদ্ধ হয়। বিভিন্ন দেবতারা এখানে পার্টিসিপেট করেন, তারপরে ব্রহ্মা এসে এই যুদ্ধকে থামান, চরম যুদ্ধ, এবং তারপরে উভয়ই সেই সন্তানকে গ্রহণ করতে শক্ত হন। চন্দ্র এবং বৃহস্পতি দুজনেই তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে রাজি হন। তো এই যে সন্তান, পিতৃত্ব, সন্তানের প্রতি আসক্তি, পোষণ করা, পালন করা ইত্যাদি আমরা পুষ্যা নক্ষত্রে দেখতে পাই।
জাতকরা শান্ত, বেশ সৌভাগ্যবান, স্নিগ্ধ প্রকৃতির জাতক। আধিপত্য কিন্তু এরা ভীষণ পছন্দ করে। এরা সবসময় একটু লিডারশিপ কোয়ালিটি এটা এদের ক্ষেত্রে থাকে। এবং পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের অ্যাক্টিভিটির মধ্যে একটা সততার প্রকাশ দেখতে পাওয়া যায়। আধ্যাত্মিক জ্ঞান এবং উন্নতি, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, সেটা পুষ্যায় আমরা দেখতে পাই। পুষ্যা নক্ষত্র আমাদের সাধারণ যে শস্য, খাদ্য শস্য, তাদেরকে ইন্ডিকেট করে। যেমন ধান, গম, চাল, আখ, বন এলাকা বা বনভূমি, যেখানে বিভিন্ন ধরনের খাদ্য পাওয়া যেতে পারে। মৎস্যজীবী ব্যক্তিরা পুষ্যার দ্বারা নির্দেশিত হন। এবং যত ধর্মীয় আচরণকারী ব্যক্তিবর্গ আছেন, ধর্মগুরু, ধর্মীয় আচরণকারী ব্যক্তি, যারা রেগুলার পুজো পাঠ করেন, পৌরোহিত্যের সঙ্গে অ্যাসোসিয়েটেড ব্যক্তিবর্গ, তারা হলো গিয়ে পুষ্যার সঙ্গে কানেক্টেড মানুষ হয়ে থাকেন। আচ্ছা, পুষ্যা হচ্ছে পুংলিঙ্গ, পুষ। নক্ষত্র অধিপতি আমরা তো সবাই জানি, শনি। পুষ্যার চিহ্ন হচ্ছে তীর চিহ্ন। আর আমরা বললাম গরুর স্তন গ্রন্থি। পুষ্যার পুরুষার্থ, এটা হচ্ছে বৃহস্পতির সঙ্গে কানেক্টেড। এটা হচ্ছে ধর্ম। পুষ্যার পুরুষার্থ হচ্ছে সিম্পলি ধর্ম। প্রশাসনকে নির্দেশ করে পুষ্যা। এবং এছাড়াও সশস্ত্র বাহিনী, তাকেও নির্দেশ করে পুষ্যা। পুষ্যার মধ্যে যেমন তেজ, রাগ এই সমস্ত আছে। প্রয়োজনে পুষ্যা অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধও করতে পারে। দেবগুরু, তখনকার দিনের গুরুর দায়িত্ব কিন্তু অস্ত্র শিক্ষাও ছিল। তখনকার দিনের গুরুরা তখনকার দিনে আমাদের মতন ম্যানতা মারা টাইপের নয়। যে তখনকার দিনের গুরুরা এক একজন বড় বড় যোদ্ধা। যেমন কৃপাচার্য, দ্রোণাচার্য, এরা গুরু। শুক্রাচার্য বিরাট বড় যোদ্ধা। তো তখনকার দিনের গুরুরা তারা ছিলেন বিরাট বড় বড় যোদ্ধা। শ্রীকৃষ্ণ গুরু, যোদ্ধা, বিরাট যোদ্ধা। তো ফলে এইখানে বৃহস্পতি দ্বারা নির্দেশিত হলেও এখানে কিন্তু যুদ্ধক্ষেত্র, সশস্ত্র বাহিনী, এগুলোর কানেকশন আমরা পাবো। পুষ্যার দিক হচ্ছে সবচেয়ে ভালো দিক, সবচেয়ে অসপিশিয়াস দিক, যার মানে হচ্ছে উত্তর পূর্ব দিক। বৃক্ষ হচ্ছে অশ্বত্থ। তত্ত্ব অগ্নিতত্ত্ব। অগ্নি শিখাকে নির্দেশ করে পুষ্যা। তার সঙ্গে সঙ্গে যজ্ঞকারী ব্যক্তি, তাদেরকেও পুষ্যা নক্ষত্র নির্দেশ করে। যে কাজকর্মগুলো আমরা পুষ্যা নক্ষত্রে করতে পারি বা যেগুলো শুভ, সেগুলোর মধ্যে রয়েছে নৌকো যাত্রা। নৌকো যাত্রাটা বিপজ্জনক ব্যাপার ছিল আগেকার দিনে। মানুষজন জলে ভয় পেত। কত ভয় পায়, আমরা তো জলের নিচে কি আছে জানি না। তো জল ব্যাপারটাকে আমরা ভয়ই পাই। আমাদের যদি দুটো অপশন থাকে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া আর জলের ওপর দিয়ে যাওয়া, আমরা অবশ্যই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়াকে পছন্দ করবো। মানে কারণ যেহেতু বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা স্থলজীবী। তো পুষ্যা নক্ষত্রে নৌকো যাত্রা হচ্ছে শুভ। এখানে আমাদের সমস্যা, দুর্ঘটনা, এগুলো সম্ভবত কমবে। নতুন বস্ত্র পরিধান পুষ্যার জন্য শুভ। পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরবাড়ি পরিষ্কার করা, বৃক্ষরোপণ করা, নতুন ব্যবসা শুরু করা, নাচ গানের স্কুল চালু করা, নাচ গান শুরু করা, নতুন শিক্ষা, বীজ বপন, বমন, শিরমোক্ষণ, গৃহপ্রবেশ, এই সমস্ত বিষয়গুলো পুষ্যা নক্ষত্রে আমাদের জন্য শুভ। এছাড়াও নামকরণ, কর্ণবেদ, ক্ষৌরকর্ম, মুন্ডন, শিক্ষারম্ভ, পৈতা, দীক্ষা, এগুলো আমরা পুষ্যা নক্ষত্রে করতে পারি। পুষ্যা নক্ষত্রের দীক্ষা অত্যন্ত শুভ। এরপর আমাদের কিছু পেশা, আমরা পেশাগুলোর কিছু কিছু বিষয় বললাম। তার মধ্যে হচ্ছে পোষণকারী ব্যক্তি, শিক্ষক। তারপরে হচ্ছে যে সমস্ত মানুষরা দুগ্ধ আহ দুধ দোয়ানোর কাজকর্ম করেন, সেই সমস্ত মানুষগুলো।
যারা মানসিক চিকিৎসা করেন তারা। বাকপটুতা, এটা কুৎসা নক্ষত্রের পেশা। এর সঙ্গে বাক্য সংক্রান্ত যে কোনো কাজকর্ম সেটা পুষ্যার পেশা হতে পারে। পালন করেন যারা, যারা লালন পালন করেন, যারা ধর্ম চর্চা করেন, তারা, যারা সৌন্দর্য রূপচর্চা কাজকর্মে যারা হেল্প করেন, তারাও পুষ্যা নক্ষত্রে আমরা তাদেরকে দেখতে পাবো। যারা বিভিন্ন ম্যাটারনিটি সেন্টারে কাজকর্ম করেন, যারা দুগ্ধজাত পদার্থ তৈরি করবার কাজকর্ম করেন, যেমন হচ্ছে যারা ওই দুধ পরিষেবা, দুধ কোম্পানিতে যারা চাকরি করেন, সেই সমস্ত মানুষদের সঙ্গে পুষ্যার একটা কানেকশন দেখতে পাওয়া যাবে। স্থানের মধ্যে রয়েছে বিউটি পার্লার, স্থানের মধ্যে রয়েছে গোয়ালঘর, খাটাল, গোশালা, গোচারণ ক্ষেত্র, ব্যাংক, সঞ্চয় করার জায়গা, ব্যাংক, এটা হচ্ছে গিয়ে পুষ্য নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। এর আগে আমরা পুনর্বসুতেও বলেছি মানসিক চিকিৎসার জায়গা, পুষ্যাতেও আমরা বলবো মানসিক চিকিৎসার জায়গা। শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র, অর্থাৎ এই যে স্বাস্থ্য ভবন, সেটা স্বাস্থ্য ভবন ঠিক নয়, যেখানে হচ্ছে কি ওই হেলথ সেন্টার গুলো, সেইগুলো হচ্ছে পুষ্য নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়। পুষ্য নক্ষত্রের একটা জায়গা হচ্ছে স্টেজ, যেখানে উঠে আমরা বক্তব্য রাখি, ব্যাস, এই জায়গাটার সঙ্গে পুষ্যার কানেকশন রয়েছে। এরপরে রয়েছে সৌন্দর্য প্রিয় মানসিকতা, বড় পরিবারের সঙ্গে অ্যাটাচমেন্ট, বড় পরিবার, পরিবারের সবাই যেখানে একত্র হয় সেই জায়গাগুলোকে পুষ্যা নিয়ন্ত্রণ করেন। সুতরাং উম পুষ্যা পর্যন্ত আমাদের আজকে হলো। আমরা অশ্লেষাটাকেও আজকে করে দেব, তাহলে আমাদের একটু এগোবে, কারণ এই পড়াশোনাটা একটু বোরিং টাইপের, তো তো ফলে আমাদের এর পরে রয়েছে যোগ নিয়ে পড়াশুনো। তো সেই কারণে আমাদের যতটা দ্রুত কমপ্লিট করা যায় সেটাই বেটার। অশ্লেষা নক্ষত্র, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কনস্টিলেশন, ভীষণ গুরুত্বপূর্ণ নক্ষত্র। এবং আপনারা সবাই একজনের নাম শুনেছেন, তার নাম হচ্ছে অনন্ত শেষনাগ। ভগবান বিষ্ণু, তিনি একটি সাপের উপরে থাকেন, তো তার নাম হচ্ছে অনন্ত শেষনাগ। তো আমাদের এই মহাভারতের যুগে আমরা কদ্রু আর বিনতা, এই দুজনের গল্প পাই। কদ্রুর হচ্ছে আহ বোধহয় 1000 সন্তান ছিল, আর বিনতার এক একটা সন্তান, সেগুলো কদ্রুর 1000 সন্তানের থেকেও বেশি শক্তিশালী। তো বিনতার সন্তান হচ্ছে গরুড়, আর কদ্রুর সন্তানরা তারা হচ্ছে নাগ। তো বিনতা এবং কদ্রু, এদের দুজনের মধ্যে প্রচন্ড আহ শান্তি। কদ্রুর সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট, শেষ জাত সন্তান, তার নাম হচ্ছে শেষ নাগ। তিনি কাশ্যপ মুনি এবং কদ্রুর সন্তান। তার হাজার হাজার সহস্র সন্তান কদ্রুর, তার মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে উম, শেষ নাগ। কদ্রুর এই সন্তানরা, এরা হচ্ছে সবাই নাগ এবং নাগ বংশজাত। আপনারা জানবেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাগ বলে একটা গোষ্ঠী, এদেরকে দেখতে পাওয়া যায়। সাপই এরা, এরা সাপের মতো আকৃতি সম্পন্ন, মানুষের মতো দেহ হতেও পারে মিয়াইরা। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন ধরুন গুপ্তধরে রক্ষা করবার জন্য নাগ রাখা হতো। তো এই যে নাগ, এরা কেবলমাত্র সাপ নয়, বিভিন্ন গুহার মুখে সাপের সিম্বল। এরা অত্যন্ত বিধ্বংসী, এরা প্রোটেক্টর, এরা হচ্ছে গিয়ে খুব ভালো সৈনিক, দক্ষ যোদ্ধা এরকম ছিল। এবং এরা কোনো কিছু পরোয়া করতো না, এদের মধ্যে ইমোশন বড় কম ছিল। এই প্রত্যেকটা কথা কিন্তু অশ্লেষার জন্য শুনতে হবে, এদের মধ্যে ইমোশন মারাত্মক রকমের কম। এবার এই অবস্থায় এরা একে অপরের ক্ষতি করা শুরু করে, এবং একে অপরের ধ্বংস করতে শুরু করলে এদের মধ্যে এই শেষ নাগ, যে অনন্ত শেষ নাগ, অনন্ত যে লাস্ট, যে সে হচ্ছে গিয়ে ছিল আধ্যাত্মিক। এবং সে এইরকম সিচুয়েশন দেখে, যে ভাই ভাই খাওয়াখাওয়ি করছে, এই অবস্থা দেখে এর পরিবার ত্যাগ করে। আবার একটা কথা হলো পরিবার ত্যাগ। তাহলে এই অবস্থায় সে ধ্যান যোগের মাধ্যমে
শুনুন শব্দটা, ধ্যান যোগ। ধ্যান যোগের মাধ্যমে সূক্ষ্ম শরীরে বায়ু আকার ধারণ করে বহু তীর্থ পরিভ্রমণ করেন, বহু জায়গা তিনি ভ্রমণ করেন। তাহলে এখানে ধ্যান যোগ চলে এলো। তার এই ধ্যান যোগ, এই বিষয়টা এত গূঢ় ছিল, এত সলিড ছিল, যে তার শরীর ক্রমাগত খারাপ হতে থাকে। তো তার এই শরীর যাতে ধ্বংস না হয় এবং তিনি যাতে বেঁচে থাকেন, তার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা আগ্রহী হন। তো ব্রহ্মার বরে শেষনাগ তার কাছে বর হিসেবে চান খণ্ড শান্তি, যে শান্তির কোন রকম কোনো থামবে না এবং তিনি সারা জীবন সাধনা করে যাবেন, সেই বর প্রার্থনা করেন। তখন ব্রহ্মা বলেন, ঠিক আছে, তোমাকে আমি পৃথিবীর কেন্দ্রে রেখে দিচ্ছি, পৃথিবীর কেন্দ্রে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখানে থাকো এবং চিরকাল সাধনা করো। অখণ্ড শান্তি তুমি প্রাপ্ত হও এবং পৃথিবীকে সাম্য অবস্থায় রাখার দায়িত্ব গ্রহণ করো। এই মাটির মধ্যে এসে ভূমিকে ধারণ করবার জন্য তখন তার নাম হয় শঙ্কর্ষণ, এবং এছাড়াও নাম রয়েছে গর্ভাধ্যক্ষই, গর্ভ অধ্যক্ষই বিষ্ণু, এই নামও হচ্ছে গিয়ে শেষ নাগের আরেকটা নাম। তো এটা আমরা অশ্লেষা নক্ষত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা কাহিনী পড়েই ফেললাম, জেনেই ফেললাম। প্রচুর প্রচুর কানেক্টিভিটি এটা এখানে রয়েছে। এবার এখানে আমাদের একটা অন্তর্নিহিত অর্থ আছে, একদম সিম্পল। আপনারা কেউ যদি ওই শুক্রাণুগুলোকে দেখে থাকেন, শুক্রাণুগুলোকে তো এমনি চোখে দেখা যায় না, কেউ যদি শুক্রাণুর কোনো ভিডিও দেখেন, দেখবেন হাজার হাজার শুক্রাণু কে অপরের সঙ্গে কম্পিটিশন করে গর্ভের দিকে, মানে ওই ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে। এবং এই যে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে, একদম ডিম্বাণুর মধ্যে ঢুকবে, ঢুকে একটা খোলস তৈরি হয়ে যাবে, এই পুরো ব্যাপারটার সঙ্গে এই কাহিনীটার একটা অ্যাটাচমেন্ট রয়েছে। এরকম যে হাজার হাজার সাপের মতন শুক্রাণু তারা ছুটে চলেছে একটা ডিম্বাণুকে নিষিক্ত করতে, সৃষ্টিকে শুরু করবার ক্ষেত্রে। এবং যেই মাত্র ডিম্বাণুর গর্ভে প্রবেশ করবে, ডিম্বাণুর গর্ভে ডিম্বাণুকে ভেদ করে ঢুকবে, এই যে ভেদ করে ঢোকা, এই ঢোকার নাম হচ্ছে সংকর্ষণ শক্তি। তো এই গর্ভোদ্ধক্ষেই বিষ্ণু, এইখানে হচ্ছে গিয়ে তিনটে শব্দ আমাদের কাছে পাবো আমরা। একটা হচ্ছে গর্ভ, মানে গর্ভ মানে গর্ভ, মায়ের গর্ভ, মাতৃগর্ভ, জঠর। তারপর হচ্ছে উদক, উদক মানে জল। আর শায়ী, গর্ভোদক শায়ী, মানে গর্ভ উদক শায়ী, আর এখানে হচ্ছে গিয়ে শায়িত, গর্ভোদক শায়ী। তো এই যে গর্ভ, উদক এবং শায়ী, এই তিনটে শব্দকে আমরা যেখানে পেলাম, অর্থাৎ গর্ভস্থ জল এবং সেই জলের মধ্যে শায়িত অবস্থায় থাকবে কে? সন্তান। এবং সেই সন্তান মায়ের গর্ভে শান্তিতে শুয়ে থাকবে, অখণ্ড শান্তি, বেরোলেই অশান্তি। তো এইটার সঙ্গে অশ্লেষা নক্ষত্র কানেক্টেড। তাহলে প্রথমে আমরা পেলাম তুন, কোথায়? পুনর্বসুতে। তুনের মধ্যে তুন মানে কি? শুক্রাশয়। তারপরে আমরা পেলাম তীর, তীর মানে শুক্রাণু। এরপর আমরা কি পেলাম? খণ্ড শান্তি, মানে নিষেক হলো। মজা আছে না? দারুণ। এর জন্য আলাদা করে খাওয়া পাওনা হয়ে গেল আমার। হ্যাঁ, অবশ্যই স্যার, অবশ্যই। আচ্ছা, তো অশ্লেষা নক্ষত্র হচ্ছে প্রচন্ড বুদ্ধিদীপ্ত, খুবই চতুর প্রকৃতির। অশ্লেষার মধ্যেও কিন্তু হিংস্রতা আছে। বুদ্ধিদীপ্ত কেন? কারণ বুধ এর অধিপতি, বুধের প্রথম নক্ষত্র হলো অশ্লেষা, এবং কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র জলতত্ত্বে। কর্কট, এখানে চন্দ্রের প্রভাব রয়েছে, এবং বৃহস্পতির রয়েছে মীন রাশি, জলরাশি। মঙ্গলের হচ্ছে পরবর্তী জলরাশি অর্থাৎ বৃশ্চিক। তার তুলনায় অনেক অনেক বেশি পাওয়ারফুল, সেটা হচ্ছে কর্কট রাশি, জল তত্ত্বের রাশি।
তো সেই ক্ষেত্রে হচ্ছে কি অশ্লেষা নক্ষত্রের মধ্যে কিন্তু তেজও রয়েছে। অশ্লেষা নক্ষত্রের মানুষরা খেতে ভালোবাসে। এই যে এইমাত্র বললাম আলাদা করে খাওয়া পাওনা হলো, শুনলেন না? আমি বলতেই পারতাম অন্য কিছু, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে এলো। মুখ দিয়ে বেরিয়ে এলো খাওয়া পাওনা রইলো, আলাদা করে খাওয়া। এই এই যে খাওয়া, এই ব্যাপারটার কারণ হচ্ছে আমার চন্দ্রটা, সরি লগ্নটা অশ্লেষা নক্ষত্রে রয়েছে। এরা বিভিন্ন রকম খেতে ভালোবাসে। খাওয়াতেও ভালোবাসে স্যার, তার জন্য আমার লগ্নটাও অস্ত্রের সাথে। এরা বিশেষ শত্রুতা পছন্দ করে না, এরা শান্তিপ্রিয়, এবং এদের নিজেদের লোকেদেরকে এরা ভালো রাখার চেষ্টা করে। এরা চেষ্টা করে যে আমার যারা অ্যাসোসিয়েটস, আমার যারা ছাত্র শিষ্য ডিসাইপলস, তাদেরকে আমরা ভালো রাখবার চেষ্টা করি। এটা দেখতে পাওয়া যায় এদের মধ্যে। এরা কৃত্রিমতাকে অ্যাকসেপ্ট করতে পারে, যে নতুনত্ব কিছু হচ্ছে, নেচারের থেকে আলাদা কিছু হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করে, সবকিছু অ্যাকসেপ্ট করে। এরা যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে পছন্দ করে। সাপ, পতঙ্গ, যুদ্ধ, দস্যু, দানা শস্য, চিকিৎসা ব্যবস্থা, এই সমস্ত বিষয়কে অশ্লেষা নক্ষত্র ইন্ডিকেট করে। তাহলে অশ্লেষা নক্ষত্রের যে শেষ তিনটে চরণ, এটা একটা মজার জিনিস। অশ্লেষা নক্ষত্রের শেষ তিনটে চরণে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করে, তাদের কারণে পিতা মাতার দুর্দশা বাড়তে দেখতে পাওয়া যায়। এবং এই দুর্দশা জন্মের প্রথম 4 বছর স্থায়ী হতে দেখতে পাওয়া যায়। অশ্লেষা নক্ষত্র হচ্ছে স্ত্রী প্রকৃতির নক্ষত্র। এর অঙ্গ হচ্ছে দাঁত, এর পুরুষার্থ ও ধর্ম। অশ্লেষা নক্ষত্রের একটা বিশেষ বৃক্ষ আছে। অশ্লেষা নক্ষত্র এই বৃক্ষটাকে ফেভার করেন। এটার নাম হচ্ছে নাগ চম্পা, যাকে আমরা নাগ কেশর বলে থাকি। ওই যে গাছপালা কিনে আমরা হাতে বাঁধি না মূলের দোকান থেকে, ওদের কাছে গিয়ে চাইলে নাগ কেশর পাওয়া যায়। স্যার এর দেবতা? ইয়ে সর্প। ও। আমরা ওই বললাম না, অনন্ত শেষনাগ, এটা হচ্ছে অশ্লেষার দেবতা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে আসব শ্লেষা নক্ষত্রে যতগুলো শুভ কর্ম রয়েছে, তার মধ্যে রয়েছে অস্ত্র নির্মাণ, আক্রমণ, রাজ্য শাসন, অশ্ব চালনা, বিপণন, শিক্ষা আরম্ভ, পৈতা, অনুগ্রহ এবং দীক্ষা। শ্লেষা নক্ষত্র কিন্তু বেশ স্পিরিচুয়াল নক্ষত্র, বেশ স্পিরিচুয়াল নক্ষত্র। স্পেসিফিক কতগুলো প্রেডিক্টিভ টেকনিক হচ্ছে, এদের বন্ধু বান্ধব কম হয়, এরা একটু নিঃসঙ্গতা পছন্দ করে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায়, এদের মধ্যে কখনো কখনো সন্দেহ করবার মতো কাজ করে ফেলে এরা, যাতে এদের উপরে সন্দেহ আসে। এদের মধ্যে কিছু আধ্যাত্মিক চেতনা এবং বিশেষ আধ্যাত্মিক চেতনা দেখতে পাওয়া যায়। বিশেষ আধ্যাত্মিক চেতনা বিষয়টা কি? কোনো বিষয়কে, কোনো বিষয়ের মধ্যে গভীর প্রবেশ করবার টেন্ডেন্সি, বা কোনো বিশেষ ক্ষমতা অর্জন করবার টেন্ডেন্সি, সেটা দেখতে পাওয়া যায়। এরা গোপনীয়তা পছন্দ করেন, একটু খুঁতখুঁতে হয়ে থাকেন এরা। এরা গোপন পরিকল্পনায় অংশগ্রহণ করেন, এরা ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট খুব ভালো করেন। অশ্লেষা নক্ষত্রের একটা স্পেসিফিক বিষয় হচ্ছে কারণ বিলম্ব। মানে কারণ নেই, অকারণ নেই, ডিলে হচ্ছে, ডিলে তো ডিলে। চাকরি পাওয়ার কথা, চাকরি পেয়ে গেছি কিন্তু জয়েন করতে পারছি না, ডিলে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা দুঃখী মানসিকতা দেখতে পাওয়া যায়। আমি ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই একটা দুঃখের মেন্টালিটি দেখতে পাওয়া যায়। সবসময় এরা যেন একটু কষ্টের মধ্যেই থাকে।
এই বিষয়গুলো আমরা এই অশ্লেষার মধ্যে দেখতে পাই। স্পেশালিটি হচ্ছে এরা প্রচন্ড বুদ্ধিমান এবং উদ্দেশ্য সাধনে এরা হচ্ছে সিদ্ধহস্ত। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্র হচ্ছে যে কোনো গোপন ক্ষেত্র, ঘরের কোণা, যে কোণার মধ্যে সহজে প্রবেশ করা যাচ্ছে না। সাপের ক্ষেত্র, সর্পক্ষেত্র, সেটা হচ্ছে অশ্লেষার ক্ষেত্র। যে সাপের বাসা, সাপের গর্ত, এগুলো হচ্ছে গিয়ে অশ্লেষার ক্ষেত্র। গেছিলাম পুকুর পাড়ে স্নান করতে, হঠাৎ করে এসে দেখছি হাতের বালাটা পাচ্ছি না, বা হাতের আংটিটা আর পাচ্ছি না। কিন্তু কোন সময় হারিয়েছে জেনে টেনে দেখা গেল যে অশ্লেষা নক্ষত্র অ্যাক্টিভ। বলে দিতে হবে পুকুর পাড়ে তোমার সাপের গর্তের ধারে কাছে দেখো। দ্বিতীয় হচ্ছে কোনো একটা বিষয়, কোনো একটা কাজ গোপনে হচ্ছিল, কোনো একটা মিটিং গোপনে লুকিয়ে লুকিয়ে করছিলেন। ওই যে গোপন মিটিং এর ক্ষেত্র, ওই জায়গাটাকে অশ্লেষা ইন্ডিকেট। যেখানে বসে বিজনেস প্ল্যানিং করা হচ্ছে সেটাকে অশ্লেষা কন্ট্রোল করবে। প্যাচালো মেন্টালিটি বা বেশ কুটিল মেন্টালিটি, সেরকম বিষয় দেখতে পাওয়া যায়। ম্যাজিকের ক্ষেত্র, যেখানে বসে ম্যাজিক চর্চা করা হচ্ছে, ম্যাজিকের স্টেজ, যেখানে বসে গিমিক দেখানো হচ্ছে, সেগুলোকে অশ্লেষা নির্দেশ করে। এছাড়াও হবন কুঞ্জ, ধর্মস্থানে যেখানে পুজো পাঠ হচ্ছে, যখন পুজো পাঠ হচ্ছে সেই সময়কে কন্ট্রোল করে অশ্লেষা নক্ষত্র। মোটামুটি আমরা বুঝতে পারলাম। এছাড়াও অশ্লেষার সঙ্গে রয়েছে ঔষধ সংক্রান্ত বিদ্যা, গুপ্তবিদ্যা, এগুলো অশ্লেষার সঙ্গে অ্যাসোসিয়েটেড। সুতরাং আমাদের অশ্লেষা পর্যন্ত আমাদের যে নক্ষত্রের তিনটি group, অর্থাৎ প্রথমটা হচ্ছে অশ্বিনী থেকে অশ্লেষা, তারপরটা হচ্ছে মঘা থেকে জ্যেষ্ঠা, তারপরটা মূলা থেকে রেবতী। এর মধ্যে প্রথম খণ্ড আমরা কমপ্লিট করলাম, এবং এর পরের দিনে আমরা চেষ্টা করব টা বা ছটা নক্ষত্রকে কমপ্লিট করবে। রয়েছে 18টা বাকি। এই 18টাকে আমরা যতটা দ্রুত সম্ভব কমপ্লিট করবার চেষ্টা করব। তো ভাই বলো। স্যার অস্ট্রেলিয়াতে শুক্র আর রাহু কেমন ফল দেবে? অশ্লেষা নক্ষত্রে শুক্র এবং রাহু শারীরিক দুর্বলতা, গুপ্ত শত্রুর আক্রমণ, এগুলোকে দেবে। রোমান্টিক মানসিকতা, প্রেম প্রেম এই সমস্ত যে টেন্ডেন্সি, এইগুলোকে দেবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। তো আজ পর্যন্ত আজকে আপাতত এই পর্যন্তই হোক। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের তো কালকে একটা দেখা হওয়ার কথা আছে। আমাদের কালকে সকালে একটা মেডিটেশন ক্লাস রয়েছে। তাতে বেশ কিছু আপনাদের গ্রুপ থেকে পার্টিসিপেট করবে। আমিও শিখছি, তো সেই শেখাতে তো একটু হাত যশ করতে হয়। তো সেইটার জন্য আপনাদেরকে আর কি ধরেছি। জয়েন করলেই হবে? স্যার অনলাইনে বাইরে নয়, এটা একদম সামনাসামনি বসে। আহ এটা এফেক্টিভ মেডিটেশন, সামনাসামনি বসেই করতে হবে। এবং আহ, লোকজন বলছে নাকি ভালো হচ্ছে। তো স্যার অনলাইনেও তো ভালোই হচ্ছিল, অনলাইনে করুন না। অনলাইনে কি করে ভালো হবে? কি করে দেখলি ওই যে অনলাইনে? দিয়েছেন একটা, ইউটিউবে একটা দিয়েছিলেন না, ওইটা দেখলাম, ভালোই লাগলো। ওইটাই ওটাই আমাদের অফলাইনে হয়েছে। ওটাকেই আরেকটু সিস্টেমেটিক ওয়েতে আগামীকাল আরেকটা সেকেন্ড ডে প্র্যাকটিস করা হবে। এবং ওই যে তাহলে কালকে স্যার রেকর্ডিং করবেন? রেকর্ডিং করে গ্রুপে দিয়ে দেওয়া হবে ইউটিউবে। তো আমরা আর কি চাইছি একটু মেডিটেশন স্পিরিচুয়ালিজমের মধ্যে ঢুকবে, তার কারণেই এই প্রচেষ্টা। যাই হোক, বলছি স্যার, পৌরোহিত্য আর তন্ত্রের ক্লাসটা কবে থেকে স্যার শুরু হবে? পৌরোহিত্য তন্ত্রের ক্লাস কালী পুজোর পর থেকে শুরু। ঠিক আছে, তাহলে পৌরোহিত্যটা কিন্তু এসে ওটা কোনো অনলাইনে না।
হ্যাঁ স্যার, ওটা তো গিয়েই করতে হবে। এবং ওটা লো বাজেটের ক্লাস হবে, অল্প পয়সায়। আর আমরা খুব শিগগিরই একটা বাস্তুর ওয়ার্কশপ করাবো খুবই অল্প দিনের মধ্যে, যে বাস্তু ডিরেকশন গুলোকে ইয়ে করা, বাস্তু ডিরেকশন গুলোর যে বার গ্রাফ করা হয় না, বাস্তুতে যে বার গ্রাফটা আমরা ইউজ করি, যেমন বাঁকা টেরা কোনো একটা প্লট রয়েছে, সেই প্লটটাকে একটা সিস্টেমেটিক রেগুলারাইজ করা, কোন দিকে কতটা রেমেডি করব, তার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, সেইটার জন্য আমরা একটা রেমেডিয়াল ক্লাস করব। রেমেডিয়াল ক্লাস নয়, একটা ওয়ার্কশপ করব শুধুমাত্র আমাদের স্টুডেন্ট মেম্বার এদের জন্য হচ্ছে গিয়ে করব এটা। আর এটা একটুখানি পেমেন্ট ইয়ে করব। তো এটা 199 করা যেতে পারে, একদিনের একটা ওয়ার্কশপ, অনলাইন ওয়ার্কশপ। আমাদের ঋষিবাড়ির সদস্য বা যারা রয়েছেন তাদের জন্য 199, আর বাইরের লোকেদের জন্য 499, এরকম একটা ভেবেছি। তো এটা কি ঠিকঠাক করা যেতে পারে? হ্যাঁ স্যার, করা হ্যাঁ যেতেই পারে। স্যার। তো এটা একটা আর কি প্ল্যান করেছি করব। তো যাই হোক, আজকের মতো আমাদের চর্চা এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে।